নমস্কার, আমি লিও আর তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আজ আবার আমরা হাজির হয়েছি তোমাদের জন্য নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। আজ শুনছো শ্রীমতী সমজা দাসের কলমে বিবর্ষণ সিরিজের তৃতীয় গল্প দ্য কনজিউরিং। গল্পটি আমরা নিয়েছি অরণ্য মন থেকে প্রকাশিত বিবর্ষণ বইটা থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে ও পিন কমেন্টে। যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেই গল্প শুনছো বা প্রথমবার এসেছো গল্প শুনতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি অল করে দিও যাতে সমস্ত গল্পের আপডেটস পেতে পারো। আর জয়েন বাটনে প্রেস করে হতে পারো আমাদের চ্যানেলের মেম্বার। আমাদের মেম্বারশিপ মাত্র 29 টাকা থেকে শুরু। আজকের গল্প দ্য কনজিউরিং কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য। শুরু হচ্ছে শ্রীমতী সমজা দাসের কলমে বিবর্ষণ সিরিজের তৃতীয় গল্প দ্য কনজিউরিং। না ফেরার দেশে রিতাংশু সচদেব। হোটেলের ঘরে সুপারস্টার রিতাংশুর মৃতদেহ উদ্ধার। অস্তমিত তারকা রিতাংশু সচদেব। খবরের কাগজগুলো গুছিয়ে ধীরে সুস্থে টেবিলে রাখলেন বিবর্ষণ। রোহিত মাঝে মধ্যে অবাক হয়ে ভাবে, এত চাপের মধ্যেও স্যার এরকম মাথা ঠান্ডা রাখেন কি করে। গতকালের ঘটনার পর থেকে মিডিয়া দিল্লি পুলিশকে তিষ্ঠতে দিচ্ছে না। এজন্য তাদের দোষও দেওয়া যায় না। রিতাংশু সচদেব এই মুহূর্তে হিন্দি চলচ্চিত্র জগতের 1 নম্বর নায়ক। অন্তত কাল রাত অবধি তাই ছিলেন। বেঁচে থাকলে আরও কয়েক বছর হয়তো 1 নম্বরই থাকতেন। 46 বছর বয়সে পৌঁছেও তার চেহারা, আবেদন এবং অভিনয় প্রতিভার সঙ্গে পাল্লা দেবার মতো অভিনেতা ইন্ডাস্ট্রিতে নেই। তাঁর এমন রহস্যজনক মৃত্যু মানে সোজা ভাষায় মিডিয়ার কাছে রেটিং বাড়ানোর সুবর্ণ সুযোগ। স্যার, মিডিয়া এভাবে পেছনে পড়ে থাকলে কাজ কি করে করব? কাঁচুমাচু মুখে জিজ্ঞেস করল রোহিত। এই জুনিয়র অফিসারটিকে বিবর্ষণ যথেষ্ট স্নেহ করেন। রোহিতের মধ্যে কাজ শেখার, নিজেকে প্রমাণ করার একটা খিদে আছে। ওর মধ্যে নিজের 12 বছর আগের ছায়া দেখতে পান বিবর্ষণ। দোষের মধ্যে রোহিত একটু বেশি আবেগপ্রবণ। মুচকি হেসে বিবর্ষণ বলেন, রোহিত, জার্নালিস্টদের নিয়ে অত ভেবো না। তাছাড়া এই কেসে জার্নালিস্টদের সাহায্য আমাদের প্রয়োজন হবে। রিতাংশু সম্পর্কে ওরা যতটা জানে আমরা কিন্তু তা জানি না, আর এটাই সত্যি। আর তাছাড়া ওরা নিজেদের স্বার্থেই রিতাংশুর ব্যাপারে তথ্য খুঁজে বার করবে। কিন্তু স্যার, ওদের তথ্যে কি ভরসা করা ঠিক হবে? দুধ মেশানো জল থেকে দুধটুকু আমাদের বের করতে হবে। আপাতত আমরা যা জেনেছি সেটুকু গুছিয়ে বলো তো। চেয়ারে হেলান দিলেন বিবর্ষণ। রোহিত বলতে শুরু করল, কর্মসূত্রে বহু বছর ধরে মুম্বাইয়ের বাসিন্দা হলেও রিতাংশুর জন্ম আর বেড়ে ওঠা এখানে, মানে এই দিল্লিতেই। বাবা মায়ের মৃত্যুর পর ওই দিল্লির যে সম্পত্তি ছিল সেগুলো বিক্রি করে দেন তিনি। তবে এখানে আত্মীয় স্বজন, পুরনো বন্ধুবান্ধব এসব আছেন। আর আজ থেকে ঠিক 5 দিন আগে দিল্লিতে আসেন রিতাংশু, আর উঠেছিলেন ওই যে দ্য রয়্যাল ক্যাপিটাল হোটেল আছে সেটার প্রেসিডেন্সিয়াল সুইটে। গতকাল সকালে হোটেল থেকে বেরিয়ে তিনি রাত 9:45 নাগাদ ফেরেন। রুম থেকে রেস্টুরেন্টে কল করেন, মাছ ভাজা অর্ডার দেন, আর সেই সঙ্গে বলে দেন যেন তার ডিনার রাত 10টায় রুমে সার্ভ করা হয়। সেই মতো তার ঘরে ফিশ ফ্রাই পাঠানো হয়। রিতাংশু নিজে দরজা খোলেন। তখনও তিনি কিন্তু সম্পূর্ণ সুস্থ। হোটেলের স্টাফ ঠিক রাত 10টা নাগাদ তার রুমে নক করে। ভেতর থেকে কোনো সাড়া পান না, তো সেই জন্য তারা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে যান। এরপর রেস্টুরেন্ট থেকে রিতাংশুর রুমে ফোন করা হয়। রিতাংশু ফোন তোলেন না। আধ ঘন্টা পর রিসেপশন থেকেও রিতাংশুর রুমে ফোন করা হয় খাবারের ব্যাপারে, মানে জিজ্ঞেস করার জন্য। এবারেও সাড়া না পেয়ে ফ্লোর ম্যানেজার নিজে যান রিতাংশুর রুমে। বারবার কলিং বেল বাজানোর পরেও দরজা খোলেননি রিতাংশু। ভেতরে বেশ হাই ভলিউমে টিভি চলছিল, শব্দ বাইরে থেকেও শোনা যাচ্ছিল। বাধ্য হয়ে হোটেলে ম্যানেজার আরও 3 জন স্টাফের সঙ্গে রুমের যে সার্ভিস কি থাকে সেটা দিয়ে দরজা খোলেন।
এবং দেখা যায় যে বসার ঘরে রিতাংশু উপুর হয়ে সোফার সামনে মেঝেতে পড়ে আছেন। সামনে টেবিলের ওপর মদের বোতল খোলা আর গ্লাসেও কিছুটা পানীয় আছে, প্লেট অবশ্য খালি ছিল। রোহিত একটু থামল। বিবস্বান রিভলভিং চেয়ারে হেলান দিয়ে চোখ বুজেছিলেন। সেভাবেই বললেন, বলে যাও, শুনছি। প্রথমে সবাই ভেবেছিল বেশি ড্রিঙ্ক করে হয়তো বেহুশ হয়ে পড়েছেন রিতাংশু। ম্যানেজার এগিয়ে এসে তাকে জাগানোর চেষ্টা করেন, কিন্তু সাড়া না পেয়ে হোটেলের ইন হাউস ডক্টরকে ফোন করে ডেকে আনা হয়। তিনি এসে রিতাংশুকে মৃত বলে ঘোষণা করেন। সার সংক্ষেপে মোটামুটি এই, তাই তো? চোখ মেলে সোজা হয়ে বসলেন বিবস্বান। এবার বলো, অটোপসি রিপোর্ট কখন পাবো? আজই পেয়ে যাব স্যার, এটা এমার্জেন্সি কেস, অলরেডি অটোপসি শুরু হয়ে গেছে। গুড। এয়ারপোর্টে আমাদের লোক পৌঁছে গেছে। রিতাংশুর স্ত্রী মেয়ে এলে সোজা জয়সিং মার্গে নিয়ে আসা হবে। ওরা এলে বসাবে আর আমি নিজে জিজ্ঞাসাবাদ করব। তুমি সঙ্গে থেকো, কেমন? ঘাড় হেলিয়ে সম্মতি জানালো রোহিত। আর হ্যাঁ, রিতাংশুর গত 1 মাসের কল রেকর্ড 1 ঘন্টার মধ্যে আমার টেবিলে চাই। সেজন্য লোকজনকে প্রয়োজনীয় ফর্মালিটিস সব সেরে রাখতে বলে দাও। আর তারপর চলো রাজকীয় রাজধানী থেকে একটু ঘুরে আসা যাক। উঠে দাঁড়ালেন বিবস্বান। সেটা কোথায় স্যার? কেন? দি রয়্যাল ক্যাপিটাল। বডিটা সবার আগে কে দেখেছিলেন? দ্য রয়্যাল ক্যাপিটালের ম্যানেজার রূপেন্দ্র সদাশিব, বয়স্ক মানুষ। ভদ্রলোক নাকি 27 বছর ধরে এখানে চাকরি করছেন। বিবস্বানের প্রশ্নের উত্তরে সদাশিব বললেন, দরজা আমি খুলেছিলাম। আমার সঙ্গে ফ্লোর ম্যানেজার জিগ্নেশ লাখানি এবং রুম সার্ভিসের বেয়ারা অনন্ত যাদব ছিল। একসঙ্গেই ঘরে ঢুকেছিলাম বলতে পারেন। কি দেখলেন ঘরে ঢুকে? রিতাংশু সোফার সামনে মেঝেতে পড়েছিলেন। ঘরে টিভিতে ফিল্ম চলছিল। কি ফিল্ম? ম্যানেজার বিস্মিত মুখে তাকালেন। ফিল্মের সঙ্গে মৃত্যুর কি সম্পর্ক সেটা বোধহয় বুঝতে চেষ্টা করলেন। তারপর বললেন, দ্য কনজিউরিং, হলিউডের ভূতের ছবি, খুব ভয়ের। বলে বিবস্বান উবু হয়ে মেঝেতে বসে পড়লেন। রিতাংশুর বডি যেখানে পড়েছিল সেই জায়গাটা মার্ক করে রাখা হয়েছে। আপাতভাবে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিচু হয়ে খাটের নিচে দৃষ্টি প্রসারিত করে কিছুক্ষণ দেখলেন বিবস্বান। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা চলুন কোথাও বসা যাক। রিসেপশনের পাশেই একটা অ্যান্টি রুমে বসার ব্যবস্থা হলো। সদাশিব কফি অফার করলে বিবস্বান সম্মত হলেও রোহিত কাঁচুমাচু মুখে অন ডিউটি বলে না করল। গত 4 দিনে রিতাংশু সচদেবের রুটিন ঠিক কেমন ছিল? গুছিয়ে বলুন, কিছু বাদ দেবেন না। সদাশিব ফ্লোর ম্যানেজার আর রিসেপশনিস্টকে ডেকে পাঠালেন। মিনিট 5 মধ্যে ফ্লোর ম্যানেজার জিগ্নেশ লাখানি আর রিসেপশনিস্ট শ্বেতা পাঠক ঘরে ঢুকলেন। বিবস্বানের ইশারায় সামনের সোফায় বসলেন দুজনেই। জিগ্নেশের বয়স 30-এর আশেপাশে হবে। বেঁটে খাটো মানুষটা নিজের চোখ মুখ থেকে ভয়ের ছাপ লুকাবার চেষ্টা করলেও পারছিলেন না। শ্বেতা অবশ্য যথেষ্ট সপ্রতিভ। হয়তো চাকরির অঙ্গ হিসাবেই এই পদ্ধতি তিনি আরও ভালোভাবে রপ্ত করেছেন। ভদ্রমহিলার বয়স 35-এর আশেপাশে হওয়া উচিত, তবে দেখলে আরও কম মনে হয়। বেশ সুন্দরী, দীর্ঘাঙ্গী, আকর্ষণীয় ছিপছিপে চেহারা। জিগ্নেশ আর শ্বেতা নিঃশব্দে মুখ চাওয়াচাই করলেন। জিগ্নেশ বললেন, আগে সকাল 10টার আগে কোনো কারণেই যেন বিরক্ত না করা হয়, এই নির্দেশ দিয়ে রেখেছিলেন রিতাংশু স্যার। 10টার সময় তাকে ব্ল্যাক কফি সার্ভ করা হতো। তারপর ওই 11টা নাগাদ ব্রেকফাস্ট দেওয়া হতো। তারপর কোনো দিনও 12টা, কোনো দিন তারপরেও বেরোতেন তিনি। কোথায় বেরোতেন জানেন কিছু? এবার শ্বেতা মুখ খুললেন। যান্ত্রিক কণ্ঠে বললেন, রিতাংশু স্যারের গাড়ি আসতো, ড্রাইভার নিচে রিসেপশনে এসে আমাকে জানাতো, আমি রুমে ফোন করে দিতাম, স্যার তৈরি হয়ে নিচে নেমে গাড়িতে করে বেরিয়ে যেতেন।
কোথায় যেতেন সেটা আমাদের অবশ্য বলেননি কখনো, আমরাও কিছু জিজ্ঞাসা করিনি। বোর্ডারদের ব্যক্তিগত ব্যাপারে কৌতূহল দেখানো আমাদের নিয়ম বিরুদ্ধ স্যার। একেবারে নিয়ম বিরুদ্ধ। আচ্ছা, বোর্ডারদের সঙ্গে ফ্লার্ট করা বা ফ্লার্টে রেসপন্ড করা নিয়মের মধ্যে পড়ে? মানে? কাল সারা রাত ধরে আপনাদের এখানকার সিসিটিভি ফুটেজ দেখলাম রিতাংশু আপনার সঙ্গে রীতিমতো ফ্লার্ট করছেন। একবার তো আপনাকে লাল গোলাপও দিতে দেখলাম মনে হয়। আপনিও বেশ লাজুক মুখ করে নিলেন বলে মনে হলো, ব্লাশও করলেন। যদিও সিসিটিভি ফুটেজে আবার গালের গোলাপি আভাটা ঠিকঠাক ফোটেনি, অবশ্য আমার ভুলও হতে পারে। দেখুন, বোর্ডারদের সঙ্গে খারাপ ব্যবহার করা যায় না, আর ফ্লার্ট তো হেলদি জেস্চার। আমাদের চাকরিতে হাসি মুখে ক্লায়েন্টদের অনেক অসভ্যতাও ফেস করতে হয়, ম্যানেজ করতে হয় সব। তাছাড়া রিতাংশু সচদেব হোটেলের স্পেশাল গেস্ট। শুনুন অফিসার, আমি এখানে চাকরি করি, এগুলো আমার চাকরির অঙ্গ। আচ্ছা ছাড়ুন, রিতাংশুর জন্য কারো ব্যক্তিগত গাড়ি আসতো নাকি হোটেল থেকে গাড়ির ব্যবস্থা করা হয়েছিল? এখানে আসার আগেই হুইলস অন ডিমান্ড নামে এক এজেন্সির সঙ্গে কথা বলে নিয়েছিলেন রিতাংশু। সেখান থেকেই গাড়ি আসতো তার জন্য। যে কোনো গাড়ি ঢুকলে আমরা তার ফুল রেকর্ড রাখি, এই গাড়িগুলোরও বিবরণ আছে। বাহ, খুব ভালো কথা। এই তথ্যগুলো আমাদের কাজে লাগবে। তা রিতাংশু ফিরতেন কখন? কোনো ঠিক ছিল না, কোনোদিন গভীর রাতে ফিরতেন, আবার কোনোদিন তাড়াতাড়ি ফিরে আসতেন। আমাদের ডিউটি আওয়ার দুভাগে ভাগ করা থাকে, সকাল 10টা থেকে রাত 10টা, আর ঠিক উল্টোটা। এই 4 দিনের মধ্যে 2 দিন আমার দিনে ডিউটি ছিল আর 2 দিন রাতে। রিতাংশুর মৃত্যুর দিনে আপনার কখন ডিউটি ছিল? রাতে। আমি হোটেলে এসেই জানতে পারি মিস্টার সচদেব দরজা খুলছেন না। মিস্টার সচদেব কি হোটেলে একাই ফিরতেন? ছোট চোখ করে জিজ্ঞেস করলেন বিবর্ষান। শ্বেতা মিস্টার সদাশিবের মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করল। সদাশিব বললেন, আমরা মানে বোর্ডারদের ব্যক্তিগত ব্যাপার, মানে ইট ইজ এগেইনস্ট আওয়ার রুলস। ভুলে যাবেন না, আপনাদের বোর্ডার আপনাদের এই হোটেলেই মারা গেছেন। অটোপসি রিপোর্টে যদি অ্যাবনর্মাল ডেথ পাওয়া যায়, আপনাদের সাধের এই 5 তারা হোটেলে তালা ঝুলতে খুব বেশি সময় লাগবে বলে তো আমার মনে হয় না। একাই ফিরতেন, শুধু প্রথম দিন একজন মহিলাকে সঙ্গে করে ফিরেছিলেন। মহিলা? ইয়েস, সিসিটিভি ফুটেজেও পাবেন। ঘণ্টাখানেক থেকে তিনি বেরিয়ে গিয়েছিলেন। চেনেন সেই মহিলাকে? সদাশিবের মুখে অস্বস্তি স্পষ্ট হল। লাখানি ও শ্বেতা নীরবে দৃষ্টি বিনিময় করলেন। কি হলো, চেনেন মহিলাকে? হ্যাঁ, চিনি। লীনা ভার্গব, সোশ্যালাইট, হাই সোসাইটি এসকর্ট। লীনা ভার্গব? তো তাকে কোথায় পাওয়া যাবে? শহরের যে কোনো বড় পার্টিতে পেয়ে যাবেন। আপনি চাইলে আমি ফোন নাম্বারও দিয়ে দেব। এসকর্টের ফোন নাম্বার রাখাটাও তাহলে আপনার ডিউটির মধ্যেই পড়ে? হ্যাঁ, পড়ে স্যার। আর কোনো গেস্ট কি রিতাংশুর সঙ্গে দেখা করতে এসেছিলেন? এক ভদ্রলোক 2 দিন এসেছিলেন। রেজিস্টার দেখে জানা গেল রিতাংশু সচদেবের গেস্টের নাম জ্যোতিষ্ক উপাধ্যায়। রিতাংশু দিল্লিতে কেন এসেছিলেন আপনি জানেন? বিবর্ষণের সামনে বসেছিলেন অর্চনা সচদেব, রিতাংশুর স্ত্রী। বয়স 40-এর আশেপাশে হবে। মহিলা একেবারেই মিডিয়ার সামনে আসেন না। গুগল করলেও প্যাপারাজ্জিতে তোলা 2-1টা ছবি ছাড়া তার আর কোনো ছবি দেখা যায় না। তীক্ষ্ণ নাক আর মুখের গড়ন দেখলে মনে হয় এককালে হয়তো সুন্দরী ছিলেন, কিন্তু এখন অতিরিক্ত শীর্ণ এবং পাণ্ডুর চেহারা দেখলে একে বয়সের তুলনায় অনেকটাই বয়স্ক বলে মনে হয়। কপালের সামনের দিকে চুল পাতলা হয়ে এসেছে, সিঁথির আশেপাশে অসময়ের রূপালী রেখা। রিতাংশুর মৃত্যুর খবরে ভদ্রমহিলা যেন আরও বেশি করে ভেঙে পড়ছেন, কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন।
বিবস্বানের প্রশ্নের উত্তরে অর্চনা ধরা গলায় বললেন, রিতাংশু দিল্লির ছেলে, এখানেই ওর জন্ম, ওর বেড়ে ওঠা। মুম্বাইতে থাকলেও দিল্লির প্রতি ওর অন্যরকম একটা আকর্ষণ ছিল। এইখানেই ওর ছোটবেলার বন্ধুবান্ধব, ওর আত্মীয় স্বজন আছেন। কদিন ধরেই বলছিল দিল্লির বন্ধুদের সঙ্গে অনেক দিন দেখা হয় না। আমি বললাম, যাও তাহলে ঘুরে এসো গিয়ে। ওর শুটিং চলছিল আর তার মাঝেই চলে এলো এখানে। ফিল্ম লাইনের ব্যাপার স্যাপারে আমি বিশেষ বুঝি না, কিন্তু শুটিংয়ের মাঝে এভাবে চলে আসা কিসের এত তাড়া ছিল বলতে পারবেন? প্রডিউসার আপত্তি করেনি? ফিল্মটাতে ওর পার্টগুলো বেশিরভাগই শ্যুট করা হয়ে গেছে। ওই কদিন বাকিদের অংশ তোলার কথা ছিল। রিতাংশু ফিরে গিয়ে বাকিটুকু 3-4 দিনে শেষ করে দিত। তা না হয় বুঝলাম ম্যাডাম, কিন্তু হঠাৎ করে শুটিং মাঝপথে ছেড়ে দিল্লি আসায় আপনার কিছু মনে হয়নি? আপনি যাই বলুন না কেন, ব্যাপারটা কিন্তু আমার ঠিক স্বাভাবিক ঠেকছে না। বিষণ্ণ হাসলেন অর্চনা। তার দৃষ্টি ঘোলাটে দেখালো, যেন স্মৃতির পথ বেয়ে অতীতে পাড়ি জমিয়েছেন তিনি। বললেন, রিতাংশু ওরকমই। আমি নিজেও গাজিয়াবাদের মেয়ে। আমার দাদা রিতাংশুর কলেজের সহপাঠী ছিল। আমাদের বাড়িতে ছুটিতে বেড়াতে গিয়েছিল রিতাংশু। আমাকে দেখে ওর ভালো লাগলো। পিতাজিকে নিজে গিয়ে বলল ও নাকি আমাকে বিয়ে করতে চায়। পিতাজি কিছুতেই বিয়ে দেবেন না। ছেলে বেকার, কাজকর্ম করে না, লাফাঙ্গা হয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা, কোন বাবা নিজের মেয়েকে অমন পাত্রের সঙ্গে বিয়ে দেবেন বলুন তো? হ্যাঁ, তখন রিতাংশু কয়েকজন ছেলে জুটিয়ে আমাকে কলেজ থেকে ফেরার রাস্তা থেকে তুলে নিয়ে সোজা মন্দির নিয়ে গিয়ে বিয়ে করল। পিতাজি তো এদিকে পুলিশে এফআইআর করেছিলেন। পরে পরিবারের সম্মানের কথা ভেবে বিয়ে মেনে নিলেন। এরকমই তো ছিল রিতাংশু। যেটা ওর মনে হবে চাই, তো সেটা ওর সেই মুহূর্তেই চাই। দিল্লি যাবে তো তখনই যাবে, কোনো বাধাই মানবে না। বিবস্বান আর চোখে তাকালে রোহিত নীরবে মাথা নেড়ে সায় দিল। এইসব গল্প মিডিয়ার তৌলতে বহুল চর্চিত। মৃদু হেসে গলা সাফ করে নিয়ে বিবস্বান বললেন, আচ্ছা, একটু ব্যক্তিগত প্রশ্ন করছি, প্লিজ কিছু মনে করবেন না। স্বামী হিসেবে রিতাংশু কেমন ছিলেন? কিছুক্ষণ তাকিয়ে থেকে অর্চনা বললেন, ভালো, আমাদের খেয়াল রাখতো, মেয়েকে খুব ভালোবাসতো। এখানে পৌঁছানোর পর ফোনে তো নিশ্চয়ই কথা হয়েছিল আপনাদের। তিনি কি আপনাকে এমন কিছু বলেছিলেন যাতে আপনার মনে হয়েছিল রিতাংশু কাউকে ভয় পাচ্ছে বা কেউ তাকে মারতে চায় এরকম? অর্চনা মাথা নাড়লেন। না, বরং ও বেশ খুশিই ছিল। বলেছিল পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে। আপনি জ্যোতিষ্ক উপাধ্যায় নামের কাউকে চেনেন? হ্যাঁ, জ্যোতিষ্ক উপাধ্যায়? হ্যাঁ, চিনি তো। জ্যোতিষ্ক উপাধ্যায় আমার দাদার নাম। কিন্তু কেন? আপনি কি জানেন যে আপনার দাদা দুবার এই হোটেলে রিতাংশুর সঙ্গে দেখা করতে এসেছিলেন? অসম্ভব। কেন অসম্ভব কেন? কারণ আমার দাদা প্রায় 5 বছর আগে এই দিল্লির রাস্তাতেই কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। হতাশভাবে হাতের ছবিগুলো টেবিলের ওপর ছড়িয়ে দিয়ে মাথা নাড়লেন বিবস্বান। হ্যাঁ, বিভিন্ন কোণ থেকে সিসিটিভির সমস্ত ফুটেজ চালিয়েও নকল জ্যোতিষ্ক উপাধ্যায়ের মুখ দেখা যায়নি স্যার। হুডি পরে এসেছিলেন ভদ্রলোক। ক্যামেরার ব্যাপারে সচেতন থাকার ফলে পুরো সময়টা তিনি মাথা নিচু করেই রাখছিলেন। লম্বা চওড়া চেহারার লোকটা, মুখে দাড়ি গোফের আভাস পাওয়া গেছে, অবশ্য সেগুলো নকল হতে পারে। লিফটের ভেতরের ফুটেজ দেখলেন বিবস্বান। তাতেও দেখা গেল কপাল চুলকানোর ছলে মুখ ঢেকে রেখেছেন লোকটা।
কিন্তু স্যার এই নকল জ্যোতিষ্ক উপাধ্যায় তো রিতাংশু সচদেব মারা যাবার আগের দিন রাত 10টা নাগাদ শেষবার আসেন। তারপরেও রিতাংশু আরও 24 ঘন্টা বেঁচে ছিলেন। তাহলে তাঁকে আমরা খুঁজছি কেন? বিবস্বান রোহিতের মুখের দিকে কিছুক্ষণ অন্যমনস্কভাবে তাকিয়ে খুব গভীরভাবে কিছু একটা চিন্তা করলেন। তারপর বললেন, আচ্ছা রোহিত, জ্যোতিষ্ক উপাধ্যায় দিল্লিতেই মারা গেছিলেন তাই না? তুমি এক কাজ করো, মিসেস সচদেবকে ফোন করে মৃত্যুর এক্স্যাক্ট ডেটটা জেনে নাও তো। জ্যোতিষ্ক উপাধ্যায়ের অ্যাক্সিডেন্টের ফাইলটা আমার চাই যত তাড়াতাড়ি সম্ভব। আর হ্যাঁ, একবার ফরেন্সিকেও খোঁজ নাও। আমি একটু বেরোচ্ছি, ঘন্টা 2-এর মধ্যে ফিরব। আচ্ছা একটা কথা স্যার, মিসেস সচদেব তখন বলছিলেন যে রিতাংশু স্বামী হিসাবে ভালো ছিলেন। কথাটা কিন্তু পুরোপুরি সত্যি নয়। ফিল্মি ম্যাগাজিনে রিতাংশুকে নিয়ে অনেক রসালো গল্প আছে, মানে কো অ্যাক্ট্রেসদের সঙ্গে টুকরো টাকরা প্রেমের গল্প প্রায়ই শুনতে পাওয়া যায়। অনেক নবীন অভিনেত্রীকেই এক্সপ্লয়েট করেছে, অনেকের কেরিয়ার শেষ করে দিয়েছে। এই তো বেশ কয়েক বছর আগে এক মডেল রিতাংশুর বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ এনেছিল। রিতাংশু নাকি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে তাকে নিজের মেকআপ ভ্যানে ডেকে মেয়েটার সঙ্গে জবরদস্তি করে। মেয়েটা অভিযোগ জানানোর পর তাকে আর ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি। এরকম আরও অনেক ঘটনা আছে। এই মেয়েটার খবর আমার কানে আসেনি ঠিকই, কিন্তু রিতাংশু যে ভালো স্বামী ছিল না সেটা সেদিনই বুঝে গেছিলাম। রোহিত বিস্মিত মুখে তাকালো বিবস্বানের দিকে। তিনি হেসে বললেন, বিয়ে করলে বুঝতে রোহিত, মেয়েদের ঠোঁট আর চোখ সবসময় এক কথা বলে না। বিবস্বান বেরোলে রোহিত ফরেন্সিক বিভাগের দিকে এগোলো। বুড়ো মানে ত্রিপাঠীজির যা মেজাজ, তাতে প্রশ্ন করতেও ভয় লাগে। তবু ডরকে আগে। হ্যাঁ, নর্মাল ডেথ তাই বলেছে বুড়ো? রোহিত নোট বই বের করে গম্ভীর মুখে পড়ল। ডক্টর ত্রিপাঠীর বক্তব্য, হার্ট অ্যাটাক হয়েছিল। লোকটা এমনিতেও রোগের ডিপো ছিল। হার্ট খারাপ, আর্টারি ব্লক, কিডনি, লিভারে থাকা চর্বি আর সিস্ট, হাঁপানি, আরও অনেক কিছু। ফরেন্সিকের সিজ করা জিনিসপত্রগুলোর মধ্যে বড় একটা মেডিসিন বক্স দেখলাম। এগুলোর পর আর কোনো প্রশ্নই থাকতে পারে না যে এটা নর্মাল ডেথ। ব্যাস। টেবিলে রাখা ফোনের রিসিভার তুলে ডায়াল করতে শুরু করলেন বিবস্বান। ওপাশে রিং হলে তিনি বললেন, আচ্ছা হ্যালো, জয়সিং মার্গ পুলিশ হেডকোয়ার্টার থেকে বলছি। একটা কথা জানার জন্য বিরক্ত করতে বাধ্য হলাম। রিতাংশুর কি হার্টের প্রবলেম ছিল? আচ্ছা। ওপাশের ব্যক্তির উত্তর বোঝা গেল না। বিবস্বান 2-3 বার হু হাঁ বলে ফোন রেখে দিলেন। কি হলো স্যার? অর্চনা সচদেবকে ফোন করেছিলাম। তিনি কনফার্ম করলেন রিতাংশু সচদেবের হার্টের গুরুতর সমস্যা ছিল। 2 মেজর, একটা মাইনর ব্লকেজ কদিন আগেই ধরা পড়েছিল। তাছাড়া মুম্বাই ফিরেই স্টেন্ট বসানোর কথাও ছিল। ইনফ্যাক্ট কিডনি লিভারের কথাটাও সত্যি। বিবস্বানের মুখের অবস্থা দেখে খারাপ লাগলো রোহিতের। তার মনে হলো কেসটা নিয়ে এত ভাবনা চিন্তার পর শেষমেশ নর্মাল ডেথ শুনে বড্ড কষ্ট পেয়েছেন দিল্লি পুলিশের সুপার কপ। কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন তিনি। তারপর রোহিতকে বললেন, রোহিত, কাল তো বাড়ি যাওনি, আজ বরং চলেই যাও, রেস্ট নাও। হার্ট অ্যাটাকের উপর তো আর গাজওয়ারি চলে না। একদিক দিয়ে ভালোই হলো, কমিশনার, আইজি সবাই খুশি হবেন। ওদিকে মিডিয়াকেও জবাবদিহি করতে হবে না। মোবাইল ফোনের টুং টাং শব্দে রোহিতের ঘুম ভেঙে গেল। ঘুম জড়ানো চোখে সে ঘড়ির দিকে তাকিয়ে দেখল ভোর 5:30 বাজে। হ্যালো স্যার। এই রোহিত, আচ্ছা রিতাংশুকে যখন মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল ওর ঘরের টিভিতে কি মুভি চলছিল তোমার মনে আছে? মাথার ভেতরের আচ্ছন্নতা এখনো কাটেনি রোহিতের। হঠাৎ করে প্রশ্নটা বুঝতে পারল না সে। জড়ানো গলায় জিজ্ঞেস করল, কিসের মুভি স্যার?
আরে ধুর, তোমার মনে নেই হোটেলের ম্যানেজার সদাশিব বলেছিলেন রিতাংশু সচদেবের বডি যখন পাওয়া যায় তখন তার রুমের টিভিতে একটা মুভি চলছিল, সেই মুভিটার নামটা মনে আছে তোমার? রোহিতের মনে পড়ে যায়, ও দ্য কনজিওরিং স্যার, হলিউডের বিখ্যাত ভূতের মুভি। রাইট, ভয়ের ছবি দেখে তো যে কারো হার্ট অ্যাটাক হতে পারে। তা বলতে পারবো না স্যার, আপনি বরং ত্রিপাঠীজিকে জিজ্ঞেস করুন না। রাইট, ঠিক বলেছ। তুমি কাল 10টার মধ্যে একবার অফিসে চলে এসো তো, আমি রাখছি। বালিশে মাথা রেখে ঘুমাবার চেষ্টা করে রোহিত, কিন্তু ঘুম তার আর এলো না। বিবস্বানের বলা কথাটা মাথায় ঘুরতে লাগলো। সত্যি কি একজন পূর্ণবয়স্ক লোক শুধু ভূতের ছবি দেখে হার্ট ফেল করে পড়ে যেতে পারে? কেন মরতে পারে না বুঝি? ডক্টর ত্রিপাঠী ভ্রু কুঁচকে বিবস্বান আর রোহিতকে মেপে নিলেন একবার, তারপর বললেন, মৃত্যু ব্যাপারটা মোটেই জটিল নয়। ধরো তুমি বাড়িতে বসে টিভি দেখছো, হঠাৎ টিভিটা বন্ধ হয়ে গেল, মেকানিক এসে বলল অমুকটা গেছে, টিভি ফিনিশ। মৃত্যুও তেমনি, এই আছো, হাসছো, খাচ্ছো, ডিউটি করছো, চোর ডাকাত খুনি ধরছো, আর এক মুহূর্তে এই নেই। আমি পালস চেক করে বললাম ফিনিশ। মৃত্যুটা এতটাই সরল ব্যাপার বুঝলে, তোমাদের পুলিশদের স্বভাবই একটু জটিল করে দেখা। আপনিও পুলিশ? না, আমি ডাক্তার। তাহলে আপনি বলতে চাইছেন এই কেসে কোনো মেরিট নেই, লোকটা এমনি এমনি মরে গেল? এমনি এমনি তো আর কেউ মরে না। একটা আদ্যপান্ত রোগী ভোগী উচ্ছৃঙ্খল মানুষ, ভিতর থেকে জুজ্জুড়ে হয়ে যাওয়ার লোক যেমন ভাবে মরে, ঠিক সেভাবেই মরেছে রিতাংশু। আচ্ছা, অ্যাড্রিনালিন রাশ কাকে বলে জানো? আমাকে কি মূর্খ মনে করেন নাকি? 12 ক্লাস অব দি বায়োলজি পড়েছি, কিন্তু আমি যতদূর জানি অ্যাড্রিনালিন তো লাইফ সেভার হরমোন। সেটুকুনি জানো দেখে খুশি হলাম। সাধারণত এক্সারসাইজ করলে, দৌড়াদৌড়ি করলে বা খুব উত্তেজিত হলে আর ভয় পেলে আমাদের এপিনেফ্রিন গ্রন্থি থেকে এপিনেফ্রিন, যাকে আমরা অ্যাড্রিনালিনও বলি, সেটা নিষ্কৃত হয়। পরিমাণ মতো এপিনেফ্রিন আমাদের তাৎক্ষণিক উত্তেজনাকে প্রশমিত করে, কিন্তু ওই বন্ধু হরমোনটি যদি বেশি পরিমাণে রক্তে মেশে অথবা রোগী যদি হার্টের রোগী হয়, তাহলে সাধারণ ডোজও কখনো কখনো লিথাল হয়ে ওঠে, বুঝলে? হ্যাঁ, মানে ভূতের সিনেমা দেখলে অ্যাড্রিনালিন ক্ষরণ হতে পারে, তাই তো? উত্তেজনায় বিবস্বানের মুখ রক্তাক্ত হয়ে উঠেছিল। অবশ্যই পারে। আচ্ছা ডক্টর, এমন নয় তো যে কেউ বাইরে থেকে অ্যাড্রিনালিন ইনজেক্ট করেছে রিতাংশুর শরীরে? না, আমি তন্ন তন্ন করে খুঁজেছি সিরিঞ্জের দাগ, কোনো ফ্রেশ দাগ আমি পাইনি। তবে যে কোনো কারণেই হোক, লোকটার শরীর খুব অ্যাবসার্ডলি রিয়াক্ট করছিল। অ্যাড্রিনালিন হ্রাস এতটাই বেশি মাত্রায় পেয়েছি যে মাথার শিরাতেও সোয়েলিং পেয়েছি। সেটা কি স্বাভাবিকভাবে হতে পারে? হ্যাঁ, সেটা হতেও পারে। অ্যাড্রিনালিন ঘটিত মৃত্যু বিরল হলেও একেবারে যে হয় না তা কিন্তু নয়। এসব ক্ষেত্রে হার্ট অ্যাটাক বা সেরিব্রাল অ্যাটাকে পেশেন্ট মারা যায়। এই জন্যই এই ধরনের পেশেন্টদের ডাক্তার বারবার বলে দেন যে উত্তেজনা তাদের পক্ষে মারাত্মক। আমি নিশ্চিত হার্ট অ্যাটাকে লোকটা মারা না পড়লেও সেরিব্রাল অ্যাটাকে লোকটা মারা পড়তই। বিবস্বান চুপ করে রইলেন। রোহিত জিজ্ঞেস করল, কি ভাবছেন স্যার? এই দ্য কনজিউরিং না কি নাম সিনেমাটার, তুমি দেখেছো রোহিত? দেখেছি স্যার, ভীষণ ভয়ের। আমারই তো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল আরেকটু হলে, তা আবার হলে বসে। সেখানে তো মানে হল ভর্তি লোকও ছিল। তার মানে ওই সিনেমা দেখে কেউ হার্ট অ্যাটাক করে মরতে পারে বলছো? তা জানি না স্যার, ঠিক কতটা ভয় পেলে কারোর হার্ট অ্যাটাক হতে পারে সেই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। আপনার স্বামী কি ভূতে ভয় পেতেন? প্রশ্নটা শুনে অর্চনা হতবম্ব হয়ে বিবস্বানের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, হ্যাঁ, ভীষণ ভয় পেতেন। কিন্তু কিন্তু আপনি কি করে জানলেন? পুলিশদের কিছু পদ্ধতি থাকে ম্যাম,
তাহলে এবার আমায় বলুন, যে মানুষটা ভূতের ভয় পান তিনি একা হোটেলের ঘরে বসে ভূতের সিনেমা কেন দেখবেন? ভূতের সিনেমা কে দেখছিলেন? আপনার স্বামী। তার ডেড বডি যখন ঘরের ভেতরে পাওয়া যায় তখন টিভিতে একটি ভূতের সিনেমা চলছিল। আমি জানতাম না। ওর কি তাহলে ভূতের সিনেমা দেখে হার্ট অ্যাটাক হয়েছিল? ও মাই গড! কিন্তু আচ্ছা, মুভিটা কি দ্য কনজারিং? আপনি কি করে জানলেন? দু হাতে মুখ ঢাকলেন অর্চনা। কান্নার দমকে তার শরীর ফুলে উঠছিল। বিবস্বান অপ্রস্তুত হয়ে বসে রইলেন। অর্চনা কিছুটা সময় নিলেন নিজেকে সামলে নিতে। তারপর চোখের জল মুছে বললেন, আমার জন্য এসব হলো অফিসার। আমি ওকে বলেছিলাম ছবিটা দেখতে। আমার জন্য আপনি? হ্যাঁ, রিতাংশু নিজের প্রোডাকশন হাউস সচদেবা প্রোডাকশনস শুরু করেছিল এই বছর 2 আগে, কিন্তু প্রথম ছবিটাই মুখ থুবড়ে পড়েছিল। রিতাংশু নিজে ছিল সেই ছবির হিরো, কিন্তু স্ক্রিপ্টে আসলে জোর ছিল না। ফলে রিতাংশু একা অভিনয় দিয়ে ছবিটাকে টেনে তুলতে পারেনি। একটা বড় মাপের ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল কোম্পানিকে। এতে না রিতাংশুর মনোবল কিছুটা হলেও আঘাত পায়। ভীষণ ড্রিঙ্ক করতে শুরু করেছিল। আত্মবিশ্বাসেও চিড় ধরেছিল। এই অবস্থা থেকে ওকে বের করে আনার জন্য একটা হিট ছবির খুব দরকার ছিল, কিন্তু অপেক্ষা করে থেকেও ভালো গল্প বা চিত্রনাট্য পাচ্ছিল না ও। গত বছর অনোখা আন্ধেরা নামে একটা ভূতের ছবি খুব হিট করে। সেই থেকেই ওর মাথায় আসে ভূতের ছবি বানানোর কথা। ইন্ডাস্ট্রির বেস্ট স্টোরি রাইটারদের স্টোরি লিখতে বলেছিল, কিন্তু কারো গল্প ওর পছন্দ হচ্ছিল না। বেশ, তারপর? দিল্লিতে এসেও আমার সঙ্গে এই নিয়ে ফোনে ওর কথা হয়েছিল। আমি বেকার মানুষ, সিনেমা দেখতে বই পড়তে ভালোবাসি, এই যা। আমি ওকে ফোনে বলেছিলাম দ্য কনজারিং ছবিটা দেখতে। একটা আইডিয়া পাবে আর কি। তাতে খানিকটা দেশি এলিমেন্ট মিশিয়ে এদেশের পরিবেশের সঙ্গে মানানসই করে 2-4টে ভয়ের মিউজিক দিয়ে গান ঢোকালে মার্কেটে বেশ চলবে। ও বলেছিল হোটেলে বসে দেখে নেবে। আমি কিছু ভাবিনি, বরং মজা করে বলেছিলাম, তুমি দেখবে ভূতের সিনেমা, তাহলেই হয়েছে। ও এটা শুনে হেসেছিল। আমি সত্যি ভাবিনি এত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিশ্বাস করুন, পুরোটাই আমার দোষ। বলতে বলতে আবার কান্নায় ভেঙে পড়লেন অর্চনা। পেছনের দরজা ঠেলে একটা 16 কি 17 বছরের মেয়ে ঘরে ঢুকল। বিবস্বান মেয়েটাকে চিনতে পারলেন। সম্ভাবী, রিতাংশু এবং অর্চনার একমাত্র সন্তান। সে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে এসে বিবস্বানের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আপনাদের জিজ্ঞাসাবাদ হয়ে গেছে, এবার আপনারা আসুন। মায়ের মানসিক অবস্থা এমনিতেই ভালো নেই, এই অবস্থায় তার উপর আর নির্যাতন করবেন না। অনেক তো হলো, এবার মানুষটাকে একটু শান্তি দিন। বিবস্বান সম্ভাবীর মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে চুপ করে রইল। তারপর রোহিতের দিকে তাকিয়ে বলল, চলো রোহিত, যাওয়া যাক। সম্ভাবী পেছন থেকে বলল, আর শুনুন, আমি মাকে নিয়ে মুম্বাই ফিরব। আশা করি এখানে আর আমাদের দরকার পড়বে না। বাবাকে হারিয়েছি, মাকে আর হারাতে চাই না। দয়া করে আমাদের একা ছেড়ে দেবেন।
কিছু তো একটা ফাঁক থেকেই গেছে। প্রতিটা কেস শেষ হবার পর সাধারণত একটা নির্লিপ্তি আসে বিবস্বানের মনে। তৃপ্তি এবং সত্যটা জানার আনন্দ মিশে থাকে তাতে। কিন্তু এই কেসের ক্ষেত্রে কি যেন অধরা রয়ে গেছে এখনো। রিতাংশু সচদেবের মৃত্যুর ফাইল ক্লোজ করে দেওয়ার অর্ডার এসেছে। আজ বিকেলের মধ্যেই সব রিপোর্ট লিখে ফাইল পৌঁছে দিতে হবে কমিশনারের টেবিলে। তবু একজন 46 বছরের মানুষ শুধু ভূতের সিনেমা দেখে হোটেলের বন্ধ ঘরে মরে গেল। রোহিত একটু কিন্তু মুখ করে ঘরে ঢুকে বিবস্বানকে ওভাবে বসে থাকতে দেখল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, স্যার আপনাকে জিজ্ঞেস না করেই না একটা কাজ করে ফেলেছি। বিবস্বান কিছু না বলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন রোহিতের দিকে। আজ সকালে আমি ওয়েলসন ডিমান্ডের অফিসে গেছিলাম। রিতাংশু সচদেবের ড্রাইভারের সঙ্গে কথা বলতে চাইলাম। এজেন্সি থেকে বলা হলো লোকটা নাকি কাজ ছেড়ে দেশে চলে গেছে। এর মধ্যে দেশে চলেও গেল? এজেন্সির মালিক বলল বাবার অসুস্থতার খবর পেয়ে হঠাৎ যেতে হয়েছে। লোকটার নাম ইউসুফ মালিক। কবে গিয়েছে তা জিজ্ঞাসা করে জানতে পারলাম যে রিতাংশুর মৃত্যুর রাতেই চলে গেছে সে। ড্রাইভারের দেশের বাড়ির ঠিকানা চাইলাম, সেটা ওরা দিতে পারল না। দিল্লিতে সঙ্গম বিহার বস্তিতে থাকতো, সেখানকার ঠিকানা দিল। সেখানে গিয়ে দেখলাম দরজায় তালা লাগানো, মোবাইলও সুইচ অফ। লোকটা নাকি মাস 4 আগে এজেন্সিতে যোগ দিয়েছিল। তার মানে পাখি ফুরুত। ঠিক স্যার। তুমি এক কাজ করো রোহিত, আমায় এখন রিপোর্ট বানাতে হবে। তুমি আবার ওই এজেন্সিতে যাও, ড্রাইভার সম্পর্কে যাবতীয় তথ্য জোগাড় করো। বিশেষ করে এর আগে কোথায় চাকরি করতো সেটা দেখো। নিশ্চয়ই এজেন্সিতে কাগজপত্র থাকবে। পুরনো কাজের জায়গায় গিয়ে একবার খোঁজ নাও লোকটার সম্পর্কে। আচ্ছা স্যার, কিন্তু কেস ফাইল ক্লোজ হয়ে গেলে এসব করে কি হবে? দেখাই যাক না। যদি সত্যি এটা স্বাভাবিক মৃত্যু না হয়ে হত্যা হয় আর সেরকম মজবুত প্রমাণ পাই, ফাইল খুলতে কতক্ষণ? যাচ্ছি স্যার। বেরিয়ে গেল রোহিত। সেদিকে তাকিয়ে মৃদু হাসলেন বিবস্বান। হ্যাঁ, কেন যে এমন সোজা সরল ছেলেগুলো পুলিশে আসে? বড় খারাপ চাকরি এটা। চোর ডাকাত খুনের পিছনে ছুটতে ছুটতে নরম মনটাই নষ্ট হয়ে যায়। রোহিতের ফোন এলো 3 ঘন্টা পর। ততক্ষণে বিবস্বান তার রিপোর্ট লেখা প্রায় শেষ করে এনেছিলেন। ফোন ধরতেই রোহিতের উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। স্যার, আমি এখন পাহাড়গঞ্জে। কিছু জানতে পারলে? উইলসন ডিমান্ড থেকে খবর নিয়ে জানতে পারলাম যে ইউসুফ মালিক আগে ট্রাক চালাতো। এজেন্সি থেকে আগের জায়গায় কাজের ডিটেলস পেয়ে গেলাম। তাদের অফিস এই পাহাড়গঞ্জে, যেখানে ইউসুফ আগের মাস 6 ট্রাক চালিয়েছে। ওদের কাছেও ইউসুফের বাড়ির ঠিকানা পেলাম না, তবে ওরা বলল ইউসুফের এক দেশওয়ালি ভাই ওদের এখানে কাজ করত। সেই ইউসুফকে এখানে এনেছিল কাজের জন্য। তার থেকে জেনে আমাদের জানাবে বলল। গুড। আর কিছু? হ্যাঁ, আর একটা খবর এখান থেকে জানতে পারলাম স্যার। ইউসুফ এখানে মাত্র 6 মাস কাজ করেছিল। আসলে ইউসুফের সম্পর্কে একটা রিপোর্ট পেয়ে এজেন্সি তাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিল। রিপোর্ট? কি রিপোর্ট? বছর 5 আগে একটা হিট অ্যান্ড রান কেসে ইউসুফের নাম ছিল। পুলিশ থেকে অ্যারেস্টও করেছিল। বছরখানিক ধরে কেস চলেছিল, কিন্তু জায়গাটা দিল্লির আউটস্কার্টসে। সেখানে রাস্তায় সিসিটিভি ক্যামেরা ছিল না। দিল্লির এক নামী উকিল তার হয়ে কেস লড়ছিলেন। প্রমাণের অভাবে ইউসুফের কিচ্ছু হয়নি। সেই কেসে একজন মারাও গিয়েছিলেন। ভদ্রলোকের নাম জ্যোতিষ্ক উপাধ্যায়। আমার সব গুলিয়ে যাচ্ছে স্যার। অসহায় মুখে কথাটা বলে চুপ করে গেল রোহিত। বিবস্বান টেবিলে পেন ঠুকতে ঠুকতে বললেন, গোলানোটাই তো স্বাভাবিক রোহিত। 5 বছর আগে মৃত মানুষ সামনে এলে তো আক্ষরিক অর্থেই দ্য কনজুরিং হয়। একেবারে ভৌতিক ভেলকি। জ্যোতিষ্ক উপাধ্যায়ের অ্যাক্সিডেন্টের পেছনে ছিল ইউসুফ। সেই ইউসুফকেই আবার উইলসন ডিমান্ড থেকে হায়ার করেছিলেন রিতাংশু সচদেব। এজেন্সিতে খোঁজ নিয়ে জেনেছি যে রিতাংশু নিজেই এজেন্সি থেকে ইউসুফকে কদিনের জন্য ড্রাইভার হিসেবে চেয়েছিলেন। কিন্তু কেন? এই ইউসুফ মালিক পেটে অনেক কথা নিয়ে পালিয়েছে রোহিত। দেরি করে ফেললাম আমরা। 2 দিন ধরে জ্যোতিষ্ক উপাধ্যায় পরিচয় দিয়ে হোটেলে কে এসেছিল
তখন তো রিতাংশু বেঁচেই ছিলেন। তিনি তো জানতেন যে আসছে তার নাম জ্যোতিষ্ক উপাধ্যায় নয়। তাহলে রিসেপশন থেকে ভিজিটার অ্যালাউ করার ব্যাপারে যখন তার কাছে ফোন করা হয়, তিনি কেন আপত্তি জানালেন না? তার মানে তিনি জানতেন এই জ্যোতিষ্ক উপাধ্যায় নামের আড়ালের ব্যক্তিটি আসলে কে। এখন কি করণীয় স্যার? রিতাংশুর কল রেকর্ডস বের করো, কুইক। রোহিত নীরবে রিতাংশুর ফোনের কল রেকর্ডস বের করল। বিবস্বান সেটা সামনে নিয়ে ঝুঁকে পড়ে দেখতে লাগলেন। দিল্লির বেশ কিছু নম্বর আছে, এদের সবাইকে ফোন করো, দেখো কিছু জানতে পারো কিনা। আমার এখন একটা মিটিং আছে, আশা করছি ঘন্টাখানেকের মধ্যে হয়ে যাবে। ততক্ষণ তুমি ফোন করে জেনে নাও এদের মধ্যে কাদের সঙ্গে এই কদিনে রিতাংশু দেখা করেছে, যাদের সঙ্গে ফোনে কথা হয়েছে তাদের সঙ্গে কি কি বিষয়ে কথা হয়েছে, কি নিয়ে কথা হয়েছে, মোদ্দা কথা যা যা জানা সম্ভব জেনে নাও আর নোট করে নাও। বিবস্বান বেরিয়ে গেলেন। রোহিত কাগজগুলো সামনে নিয়ে একে একে ফোন করতে শুরু করলো। প্রথম দুটো নাম্বার মুম্বাইয়ের দুজন প্রডিউসারের। তার মধ্যে একজনের ছবির কাজ রিতাংশু মাঝপথে ছেড়ে এসেছিল। তিনি জানালেন যে ফোন করে তিনি রিতাংশুর কাছে জানতে চেয়েছিলেন যে রিতাংশু কবে ফিরবেন। রোহিতের কাছে ভদ্রলোক আক্ষেপ করলেন যে রিতাংশুর মৃত্যুতে তার ছবি ঝুলে গেল। অপর প্রডিউসার জানালেন তিনি একটা নতুন ছবির ব্যাপারে কথা বলার জন্য ফোন করেছিলেন, কিন্তু রিতাংশু আগ্রহ দেখাননি। পরের কয়েকটা ফোন নাম্বার মুম্বাইয়ের ফিল্মি জগতের সঙ্গে জড়িত কিছু মানুষের। কাজের ব্যাপারেই তাদের সঙ্গে কথা হয়েছিল রিতাংশুর। দেখা গেল অর্চনা ঠিকই বলেছিলেন। এক স্টোরি রাইটার জানালেন রিতাংশু তার কাছে একটা হরর চিত্রনাট্য চেয়েছিলেন। এছাড়া ছিল কয়েকজন নায়িকা এবং উঠতি অভিনেত্রীর নাম্বার। তাদের সকলের সঙ্গেই দীর্ঘক্ষণ ফোনে কথা বলেছেন রিতাংশু। প্রতিটা কলই হয়েছে মধ্যরাত্রে বা তারও পরে। অভিনেত্রীদের মধ্যে একজন ছাড়া কেউ ফোনই ধরলেন না। সেক্রেটারিরা প্রত্যেকেই যন্ত্রের মতো জানালো ম্যাডাম শুটিংয়ে ব্যস্ত আছেন। কমলিকা নামের একজন উঠতি অভিনেত্রী ফোন ধরে খুব বিনয় সহকারে জানালেন রিতাংশু স্যার তাকে খুবই স্নেহ করতেন। রাতে ফোন করে তাকে অভিনয় সম্পর্কে উপদেশ দিতেন। রোহিত কথা না বাড়িয়ে ফোন রেখে দিল। দিল্লির নাম্বার খুব বেশি ছিল না। একজনের নাম্বারে দুবার ফোন করা হয়েছিল। সেই নাম্বারটা ডায়াল করতে একটা ভারী কণ্ঠস্বর ফোন ধরল। রোহিত নিজের পরিচয় দিতে কণ্ঠস্বরের মালিক জানালেন রিতাংশু তার বাল্যবন্ধু। দিল্লিতে পৌঁছে রিতাংশু ফোন করেছিলেন তাকে, কিন্তু তিনি দিল্লির বাইরে আছেন বলে দেখা হয়নি। কল রেকর্ডের লিস্টটা সরিয়ে রাখতে গিয়ে একটা নাম্বারে রোহিতের চোখ আটকে গেল। নাম্বারের মালকিনের নাম লীনা ভার্গব। প্রথম রাত্রের পর লীনা দুবার কল করেছেন, কিন্তু রিতাংশু ফোন তোলেননি। এক রাতের পর লীনাকে হয়তো আর তার প্রয়োজন ছিল না। একটা নম্বর থেকে অনেকবার কল এসেছিল। নাম্বারের মালিকের নামটা বেশ পরিচিত, তবে কি? ভাবনাটা মাথা থেকে সরিয়ে রোহিত আরেকটা নাম্বার খুঁজে পেল। সেটা একটা রাজনৈতিক নেতার নাম্বার। তার নামের পাশে একটা টিক দিল রোহিত। ঘণ্টা দুয়েক পর রোহিতকে নিয়ে বিবস্বান চাণক্যপুরীতে একটা ক্যাফেতে ঢুকলেন। বিরোধী দলের অন্যতম যুবনেতা বিশাল দ্বিবেদীর সঙ্গে ওখানেই কথা বলার ব্যবস্থা হয়েছিল। বিশাল সেই রকমই চেয়েছিলেন। দীর্ঘদেহী, সুঠাম, সুদর্শন মানুষটা রাজনীতির লোক হলেও মানুষ মন্দ নন। বন্ধুর মৃত্যুর তদন্তে সাহায্য করতে এক ডাকে চলে এসেছিলেন। আপনাদের সঙ্গে কবে দেখা হয়েছিল? যেদিন রিতাংশু এখানে এলো সেদিন রাতে আমরা ওর অনারে একটা পার্টি করেছিলাম। ওই একটু খানাপিনা মজ মস্তি আর কি। রিতাংশু তো সেলিব্রিটি, তাই ওর পক্ষে নিজেকে পাবলিকলি এক্সপোজ করা সম্ভব ছিল না। পার্টি কোথায় ছিল? তিলকনগরে আমার একটা খালি ফ্ল্যাট আছে, ওখানেই মিট করেছিলাম আমরা। আপনারা দুজন ছাড়া আর কে কে ছিলেন? আমাদের পুরনো তিনজন বন্ধু, নিমিত পাণ্ডে, উপেন্দ্র রাজপুত আর নীলেশ জৈন। আমরা সকলেই দিল্লির বাসিন্দা। নিমিত, উপেন্দ্র, আমি আর রিতাংশু স্কুল থেকে একসঙ্গেই পড়েছি। নীলেশ আমাদের সঙ্গে এই কলেজে পড়তো। উপেন্দ্র রাজপুত মানে কি গলফার উপেন্দ্র রাজপুতের কথা বলছেন? হ্যাঁ,
এখন গলফ খেললেও ছোটবেলায় কিন্তু ও ক্রিকেট খেলতো, জুনিয়র স্টেট লেভেলেও খেলেছিল। তাই নাকি? আমি কিন্তু উপেন্দ্র রাজপুতের ফ্যান, দারুণ খেলেন ভদ্রলোক। এবার তো শুনছি ওয়ার্ল্ড গলফ টুর্নামেন্টে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। হ্যাঁ, সেরকমই কথা আছে। ও বরাবরই লাজুক, নিজের সম্পর্কে কিছুই বলতে চায় না। জানেন তো, ছোটবেলায় আমরা ভাবতাম ও একদিন দেশের হয়ে ক্রিকেট খেলবে, সেই দেশের হয়েই খেলছে, কিন্তু খেলাটা বদলে গেছে। আচ্ছা, ক্রিকেটটা কেন খেললেন না আর? হ্যাঁ, সে আর এক গল্প। ছাড়ুন তো, ওসব পুরনো কাসুন্দি ঘাঁটতে আর ভাল লাগে না। এড়িয়ে যাবার চেষ্টা করলেন বিশাল। বিবস্বান মুহূর্তে পুলিশের অবতারে ফিরে এলেন। আমাদের কাজে অনেক কাসুন্দি না চাইলেও ঘাঁটতে হয় মিস্টার দ্বিবেদী। ঘটনাটা কি হয়েছিল এবার বলুন দেখি। আসলে উপেন্দ্র আর রিতাংশুর মধ্যে একটু চাপা রেশারেশি ছিল ছোটবেলা থেকেই। উপেন্দ্র লেখাপড়ায় ভালো, খেলাধুলোয় ভালো, দেখতে শুনতেও বেশ ভালোই ছিল, তারপর ধনী পরিবারের ছেলে আর কি। এদিকে রিতাংশুর নিজের চেহারা নিয়ে বরাবরই ভীষণ অহংকার ছিল, উপেন্দ্রকে হিংসে করত। আমরা বুঝতাম, কিন্তু ওই বয়সে বন্ধুদের মধ্যে এমন একটু আধটু হয়েই থাকে, মানে সেটা ভেবেই আমরা ব্যাপারটাকে আর গুরুত্ব দিইনি। কিন্তু একদিন খুব বাড়াবাড়ি হলো। কি হয়েছিল এক্স্যাক্টলি? তখন আমরা ক্লাস 11-এ পড়ি, তার কদিন পরেই ক্রিকেটে জুনিয়র ন্যাশনালের জন্য সিলেকশন। আমরা জানতাম উপেন্দ্র সিলেক্টেড হবেই। সেদিন একটা সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে উপেন্দ্র আর ওই রিতাংশুর ঝগড়া একেবারে চরম পর্যায়ে ওঠে। মানে রিতাংশু উপেন্দ্রর উপর ঝাঁপিয়ে পড়ে। আমরা চেষ্টা করেও দুজনকে আলাদা করতে পারছিলাম না। রিতাংশুর উপর যেন সেদিন দানব ভর করেছিল। উপেন্দ্রকে হিলো পাথাড়ি মারছিল সে। অনেক কষ্টে উপেন্দ্রকে বাঁচাই আমরা। ও তখন যন্ত্রণায় চিৎকার করছিল। সেই অবস্থায় ওকে সকলে মিলে হাসপাতালে নিয়ে যাই। ততক্ষণে রিতাংশুও নিজের ভুল বুঝতে পেরেছে। ও আমাদের সঙ্গে হাসপাতালে গেছিল, কিন্তু উপেন্দ্রর পায়ের কয়েকটা লিগামেন্ট ছিঁড়ে গেছিল। ডান পায়ের অ্যাঙ্কেল আর ফিমারে চিড় ধরেছিল। কয়েক মাস চিকিৎসার পরে উপেন্দ্র সুস্থই হয়ে উঠল, কিন্তু ততদিনে ন্যাশনাল সিলেকশনের দিনটা পেরিয়ে গেছিল। ডাক্তারও বলে দিলেন ওই পা নিয়ে ক্রিকেট খেলা আর হবে না ওর। একদিনের একটা ঘটনা উপেন্দ্রর ক্রিকেট নিয়ে সমস্ত স্বপ্ন একেবারে চুরমার করে দিয়েছিল। রোহিত এবং বিবস্বান মুখ চাওয়াচাওয়ি করলেন। এত কিছুর পরেও রিতাংশুর জন্য দেওয়া পার্টিতে উপেন্দ্র রাজপুত এলেন? কেন আসবে না? আফটার অল আমরা বন্ধু। ছোটবেলার কথা কে অত মনে পুষে রাখবে বলুন তো? আমি উপেন্দ্রকে ফোন করে জানতে চেয়েছিলাম ও আসবে কিনা। উপেন্দ্র একবারই রাজি হয়ে গেল। পার্টিতে দুজনে একসঙ্গে ড্রিঙ্ক করেছে, আনন্দও করেছে। আচ্ছা, এত বছর ধরে রিতাংশুর সঙ্গে আপনার যোগাযোগ ছিল? না, বছর দেড়েক আগে আমাদের কলেজের 100 বছর উপলক্ষে রিতাংশুকে স্পেশাল গেস্ট হিসেবে ইনভাইট করা হয়েছিল। সেখানে আমিও আমন্ত্রিত ছিলাম। সেখানেই আবার নতুন করে যোগাযোগ হলো। জ্যোতিষ্ক উপাধ্যায়কে চেনেন? হ্যাঁ, জ্যোতিষ্ক। বিস্মিত দৃষ্টিতে বিবস্বানের দিকে তাকালেন বিশাল। হ্যাঁ, কেন চিনব না? আরে আমাদের সঙ্গেই তো কলেজে পড়তো, আমাদেরই বন্ধু ছিল। ওর বোনকেই তো রিতাংশু বিয়ে করেছিল। জ্যোতিষ্কের মৃত্যুটা ভাবলে খুব কষ্ট হয়। মানে এত প্রাণবন্ত স্বভাবের মানুষ, সকলের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তো, সেই কিনা। কি বুঝলে রোহিত? বিবস্বানের প্রশ্নের উত্তর দেবার আগে কিছুক্ষণ চুপ করে রইল রোহিত। তারপর গম্ভীর গলায় বলল, রিতাংশু সচদেব সারা দেশের মানুষের কাছে হিরো হলেও মানুষ হিসাবে খুব একটা সুবিধা ছিলেন না। এখনও পর্যন্ত যতদূর জানতে পেরেছি তাতে মদ্যপ, উচ্ছৃঙ্খল, লম্পট, বদমেজাজি স্বভাবের লোক ছিলেন তিনি। খুন হোক বা স্বাভাবিক মৃত্যু, কিচ্ছু যায় আসে না স্যার। এই, তুমি না পুলিশ? যে মানুষ ভূতে ভয় পায় সে একা হোটেলের ঘরে কনজিওরিং কেন দেখতে যাবে? পয়েন্ট। চিন্তিত ভঙ্গিতে কল রেকর্ডস হাতে তুলে নিলেন বিবস্বান। তবে তুমি আরও একটা জিনিস ইতিমধ্যেই চিহ্নিত করে রেখেছো দেখছি। দিল্লিতে আসার আগেই রিতাংশুর সঙ্গে ইউসুফের একাধিকবার ফোনে কথা হয়েছিল। 5 বছর আগে হিট অ্যান্ড রানে জ্যোতিষ্কর মৃত্যুর কারণ ইউসুফ কামাল হতেই পারে, কিন্তু রিতাংশু কিভাবে তার খোঁজ পেলেন? ইউসুফকেই তিনি কেন হায়ার করলেন?
রিতাংশুর মৃত্যুর পরেই ইউসুফ গায়েব হলো কেন? আর আর একটা ট্রাক ড্রাইভারকে বাঁচানোর জন্য নামী উকিলের দামি ফি কে দিয়েছিল? রোহিত চুপ করে রইল। বিবস্বান বলে চললেন, দিল্লিতে রিতাংশু আসলে কেন এসেছিলেন? তার জন্য দেওয়া পার্টিতে উপেন্দ্রই বা কেন এসেছিলেন? আর তাছাড়া ছোটবেলার বন্ধুর এই আচরণ উনি কেন? কারো পক্ষেই ক্ষমা করা সম্ভব নয়। অথচ পুরো কেসটা বারবার কেমন যেন সাজানো সাজানো মনে হচ্ছে, মানে অনেক কিছু যেন নকল নকল। বিবস্বান পেনটা আবার হাতে তুলে মাথা নাড়তে নাড়তে বললেন, নকল জ্যোতিষ্ক আসলে কে হতে পারে বলতো? আর জ্যোতিষ্কর নামটাই কেন ব্যবহার করলো লোকটা? আর তাছাড়া সেই নাম শুনেও রিতাংশু তাকে ঘরে যেতে দিলেন কেন? এই শ্বেতা লোকটাকে দেখেছেন স্যার। লোকটার চেহারা যদি উনি মনে করতে পারেন তাহলে একবার আমাদের আর্টিস্টকে দিয়ে স্কেচ করানোর চেষ্টা করা যেতে পারে না? সে কি আর মনে করতে পারবে? সারাদিনে এত লোক হোটেলে যায় আসে, একজনকে কি মনে রাখা সম্ভব? তবে তুমি ঠিকই বলছো, চেষ্টা করা যেতেই পারে। চলো তবে। হোটেলে পৌঁছে সীতাকে পাওয়া গেল না। সেদিন তার অফ ডিউটি। অগত্যা ম্যানেজারের কাছ থেকে ঠিকানা নিয়ে তার ফ্ল্যাটে হানা দিলেন দুই অফিসার। কলিং বেল বাজিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। দ্বিতীয়বার বেল বাজাবার আগেই অবশ্য দরজা সামান্য খুলে গেল। বিবস্বান এবং রোহিতকে দেখে 1 মিনিট বলে সপাটে মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন শ্বেতা। কয়েক সেকেন্ডের মধ্যেই আবার দরজা খুলে গেল। শ্বেতা বললেন, আসুন। সম্ভবত ঘুমাচ্ছিলেন মহিলা। উলোঝুলো চুল, চোখের কোল ফোলা। মুখের ওপর দরজা বন্ধ করে নেওয়ার কারণ বোঝা গেল। রাত পোশাকের ওপর একটা গাউন চাপিয়ে নিয়েছিলেন তড়িঘড়ি। কিন্তু বিবস্বান বা রোহিতকে দেখে তিনি একটুও বিস্মিত হয়েছেন বলে মনে হলো না। আসলে সারা রাত ডিউটি করে এসেছি, তাই এমন অসময়ে ঘুমিয়ে পড়েছিলাম। বলুন, আমার কাছে কি প্রয়োজনে? প্রয়োজনই বটে। আচ্ছা বলুন তো, আপনি তো জ্যোতিষ্ক উপাধ্যায়কে দেখেছিলেন তাই না? চেহারাটা মনে করতে পারবেন? দেখেছিলাম, কিন্তু চেহারাটা ঠিক মতো মনে নেই। দাড়ি গোফের জঙ্গলে ঢাকা ছিল মুখ, লম্বা, চশমা পরা, বয়স 50-এর নিচেই হবে বোধহয়। আর কিছু মনে নেই। আপনি যখন ফোনে রিতাংশুকে জানিয়েছিলেন যে জ্যোতিষ্ক উপাধ্যায় নামে কেউ তার সঙ্গে দেখা করতে এসেছেন, তিনি ঠিক কি বলেছিলেন? ক্যাজুয়ালি বলেছিলেন তাকে ঘরে পাঠিয়ে দিতে। রিতাংশুর গলা শুনে আপনার কি মনে হয়েছিল যে তিনি নামটা শুনে ভয় পেয়েছেন বা ওরকম কিছু? ভয় না তো, বরং মনে হয়েছিল ভদ্রলোকের জন্যই অপেক্ষা করছিলেন তিনি। জ্যোতিষ্ক উপাধ্যায়ের জন্য অপেক্ষা করছিলেন? দেখুন, আমার তো তাই মনে হয়েছিল। কেন বলুন তো, কে লোকটা? বিবস্বান উঠে দাঁড়িয়ে বললেন, লোকটা কে তা জানি না, তবে জ্যোতিষ্ক উপাধ্যায় মারা গেছেন আজ থেকে প্রায় 5 বছর আগে। মানে? বিস্ময়ে সে তার চোখ ছানা বড়া হয়ে গেল। মানেটা তো আমরাও খুঁজছি। যাই হোক, আপনাকে একটু সময় করে আমাদের হেডকোয়ার্টারে আসতে হবে। আমাদের আর্টিস্ট আপনার বর্ণনা অনুসারে নকল জ্যোতিষ্ক উপাধ্যায়ের ছবি আঁকবেন। আমি জানি আপনার ডিউটি খুব টাইট, আপনি কখন আসতে পারবেন জানিয়ে দেবেন। আজকালের মধ্যে হলেই ভালো হয়। সামনে দেওয়ালে ঝোলানো ছবিগুলোর সামনে গিয়ে দাঁড়ালেন বিবস্বান। এক ঝলক দৃষ্টি বুলিয়ে বললেন, নাইস ফ্যামিলি ফটোগ্রাফ। আপনার বাবা মা থাকেন এখানে? দুজনের কেউই আর বেঁচে নেই। এখানে শুধু আমি আর আমার ভাই থাকি। আপনি বিয়ে করেননি? আমার বিয়ের সঙ্গে কি এই কেসের কোনো সম্পর্ক আছে? না, এমনি জিজ্ঞাসা করলাম। আমি ডিভোর্সে। মাত্র 18 বছর বয়সে বিয়ে হয়েছিল। কয়েক মাসের মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে ডিভোর্স হয়ে যায়, তাই আর বিয়ে করিনি। চুপ করে শিল্পীর কাজ দেখছিলেন বিবস্বান। সে তার বর্ণনা শুনে
শিল্পী সাদা পাতায় পেন্সিলের আঁচড় কাটছিলেন, কখনো সেই আঁকা বাতিল করে গোড়া থেকে শুরু করছিলেন। প্রায় 1.5 ঘন্টার পর হতাশ মুখে শিল্পী বিবস্বানের কাছে ফিরে এলেন। ফিসফিস করে বললেন, ভদ্রমহিলার স্মৃতিশক্তি অত্যন্ত খারাপ স্যার। যেটুকু দাঁড় করানো গেছে তার সঙ্গে আসল চেহারা মেলার সম্ভাবনা খুবই কম। বিবস্বান গিয়ে ইজেলের পাশে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে স্কেচটা মন দিয়ে দেখলেন। সে তার দিকে ঘুরে জিজ্ঞেস করলেন, লোকটা কি এরকম দেখতে ছিল? সে তার মুখ দেখে মনে হলো তিনি এবার কেঁদেই ফেলবেন। একবার বিবস্বানের মুখের দিকে আর একবার ছবির দিকে তাকিয়ে অসহায়ভাবে বললেন, না 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 স্যার, আমার মনে পড়ছে না স্যার। সারাদিনে এত মানুষ হোটেলে আসেন, মুখ মনে থাকা সম্ভব না। তার উপর ওই মুখ ভরা দাড়ি গোপ, চোখে চশমা। আমি অত্যন্ত লজ্জিত স্যার। আপনাকে আমি সাহায্য করতে পারলাম না। ঠিক আছে, পুলিশ স্কেচ সাধারণত 70% বেশি মেলে না। আপনার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, ওসব নিয়ে ভাববেন না। তখনই হন্তদন্ত হয়ে রোহিত ঘরে ঢুকল। স্যার, একটা ভালো খবর আছে। সে তার থেকে কিছুটা দূরে সরে এসে বিবস্বান চাপা গলায় বললেন, হ্যাঁ বলো, কি খবর? ইউসুফের বিহারের অ্যাড্রেস পাওয়া গেছে। দারভাঙ্গা জেলার বালিয়া গ্রামে ইউসুফের দেশের বাড়ি। সেখানকার থানায় জানিয়ে দিয়েছি, ওরা ইউসুফকে তুলে নেবে বলেছে। আচ্ছা বলছি, আমাদের এখান থেকে কি লোক যাবে জিজ্ঞাসাবাদের জন্য? সেসবের সময় নেই, তাছাড়া এর জন্য আবার আলাদা করে পারমিশন বার করতে হবে। এক কাজ করো, ওখানকার থানার ইনচার্জের সঙ্গে আমার কথা বলাও। যা করার এখান থেকে বলে দেব। একবার ইউসুফ মুখ খুলুক, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। সে তাকে চলে যেতে বলে নিজের কেবিনে ফিরে গেলেন বিবস্বান। তারপর ল্যাপটপ খুলে রয়্যাল ক্যাপিটাল হোটেল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজগুলো দেখতে বসলেন। জ্যোতিষ্ক উপাধ্যায় নামের আড়ালে থাকা ব্যক্তির মুখ দেখা গেল না। কালো হুডি, জিন্স এবং পিউমা স্নিকার পরিহিত ব্যক্তিটি যে কেউ হতে পারেন। খুঁটিয়ে দেখেও মানুষটির মধ্যে এমন কোনো বিশেষত্ব চোখে পড়ল না যা দিয়ে তাকে চিহ্নিত করা যায়। বিমর্ষ মুখে বিবস্বান এবার মৃত্যুর দিনের ভিডিও ফুটেজ দেখতে শুরু করলেন। সেদিন রিসেপশনে অন্য একটি মেয়ের ডিউটি ছিল। জানা গেল 10টার সময় শ্বেতা এসে রিসেপশনে ঢুকে মেয়েটির সঙ্গে হাসি মুখে কিছু কথাবার্তা বললেন। তারপর মেয়েটি রিসেপশন থেকে বেরিয়ে গেল। প্রায় 8 ঘন্টা পরে ফ্লোর ম্যানেজার জিগ্নেশ লাখানি ছুটে এলেন রিসেপশনে। সে তাকে কিছু একটা বললেন। সে তা শুনে তাড়াতাড়ি ফোন হাতে তুলে নিলেন। ফোনে কয়েকবার ডায়াল করে হতাশ মুখে মাথা নাড়লেন শ্বেতা। রিসিভার রাখতেই রিসেপশনে এলেন ম্যানেজার মিস্টার সদাশিব। তারপর লাখানি এবং সদাশিব একসঙ্গে লিফটে উঠলেন। রিতাংশু ছিলেন হোটেলের 4th ফ্লোরের প্রেসিডেন্সিয়াল সুইটে। এবার বিবস্বান 4th ফ্লোরের ফুটেজগুলো দেখতে শুরু করল। সুইটের সামনে গিয়ে মিস্টার সদাশিব, লাখানি এবং একজন বেয়ারা উদ্বিগ্ন মুখে ডাকাডাকি করছেন, বারবার কলিং বেল বাজাচ্ছেন। তাঁদের শরীরী ভাষায় উদ্বেগ স্পষ্ট। করিডর দিয়ে 2-4 জন বোর্ডার কৌতূহলী মুখে তাদের দিকে তাকাতে তাকাতে চলে যাচ্ছেন। একজন শ্বেতাঙ্গ ভদ্রলোক দাঁড়িয়ে কিছু একটা জিজ্ঞেস করলেন মনে হলো, তারপর উত্তর পেয়ে চলে গেলেন। দেখতে দেখতে বিবস্বানের ভ্রু কুঁচকে উঠল। ভিডিও প্লেয়ারের কার্সারটা কয়েক ঘন্টা এগিয়ে আনলেন তিনি। তারপর সেদিন রাত্রে রিতাংশু হোটেলে ফেরার পর থেকে 4th ফ্লোরের সব কটা ক্যামেরার ফুটেজ বারবার করে চালিয়ে মন দিয়ে দেখতে লাগলেন। একসময় উত্তেজিত ভঙ্গিতে সোজা হয়ে বসলেন বিবস্বান। আরও কয়েকবার দেখে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন তিনি। ঠিক সেই সময় ঘরে ঢুকল রোহিত। স্যার, বালিয়া থানার ওসি জানালেন ইউসুফ বাড়িতেই ছিল। প্রথমে কিছু বলতে চাইছিল না, পরে চেপে ধরে দুঘা লাগাতে সব স্বীকার করেছে। পথে যেতে যেতে শুনবো তোমার কথা, এখন চলো। বলতে বলতে রোহিতকে প্রায় টেনে ঘর থেকে নিয়ে বেরোলেন বিবস্বান।
কিন্তু স্যার আমরা যাচ্ছি কোথায়? হোটেল রয়্যাল ক্যাপিটাল। ছুটতে ছুটতে উত্তর দিলেন বিবস্বান। হ্যাঁ, কি বলছিলে এবার বলো। স্যার, বালিয়া থানার ওসি জানালেন ইউসুফ বাড়িতেই ছিল, বাড়িতে মিস্ত্রি কাজ করছে, দোতলা বাড়ি হচ্ছে। প্রথমে কিছু বলতে চাইছিল না, পরে চেপে ধরে দুঘা লাগাতে সব স্বীকার করেছে। কি স্বীকার করেছে? ও দীর্ঘদিন ধরে রিতাংশুকে ব্ল্যাকমেল করছিল। এবার একটা রফায় এসেছিল, এক থোকে 50 লাখ টাকা নিয়ে রিতাংশুকে ছেড়ে দেবে কথা দিয়েছিল। রিতাংশুও সেই টাকাটা দিতেই দিল্লিতে এসেছিল। এরকম কিছুই আন্দাজ করেছিলাম রোহিত। হ্যাঁ স্যার, তবে ইউসুফ বলছে রিতাংশুকে খুন কিন্তু সে করেনি। ওর কাছে রিতাংশুর কিছু ভয়েস রেকর্ডিং ছিল, টাকা হাতে নিয়ে রিতাংশুর সামনেই সেগুলো ডিলিট করে দিয়েছিল। ইউসুফের ভয় ছিল রিতাংশু তাকে মেরে ফেলতে পারে বা কাউকে দিয়ে মারাতে পারে। রিতাংশু মৃত্যুর দিনই ওকে পুরো টাকাটা দিয়ে দেয়, তাই টাকা নিয়েই ইউসুফ পালিয়ে গেছিল বালিয়ায়। ব্ল্যাকমেলটা করছিল কি নিয়ে? রিতাংশু তাকে টাকা দিয়েছিল নিজের শালা জ্যোতিষ্ককে খুন করার জন্য। রিতাংশুর কথাতেই ট্রাক নিয়ে জ্যোতিষ্ককে ধাক্কা দিয়ে ফেলে পিষে দিয়েছিল ইউসুফ। 5 বছর আগে সেই হিট অ্যান্ড রান কেসে রিতাংশুই ওর উকিলের খরচা চালিয়ে মুক্ত করেছিল ওকে। কিন্তু জেল থেকে বেরোনোর পর ইউসুফের লোভ আবার মাথাচাড়া দিয়ে উঠছিল। রিতাংশুকে ব্ল্যাকমেল করতে শুরু করে ইউসুফ। বারবার অল্প অল্প টাকায় আর ওর মন ভরছিল না, তাই এইবার একেবারে বেশি টাকা নিয়ে রিতাংশুকে মুক্তি দেবে বলে কথা দিয়েছিল। সেই টাকা দিতেই দিল্লিতে এসেছিল রিতাংশু। বিবস্বান আর কোনো কথা না বলে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন। অবশেষে গাড়ি হোটেল রয়্যাল ক্যাপিটালে এসে পৌঁছালো। রিসেপশনে বসা মেয়েটিকে নিজের আই কার্ড দেখিয়ে বিবস্বান বললেন, আপনাদের সিসিটিভি ফুটেজের রেকর্ড রুমে যাব। 1 মিনিট স্যার। বলে ফোনের নাম্বার টিপল মেয়েটা। মিনিট খানেকের মধ্যেই অ্যান্টি চেম্বার থেকে বেরিয়ে এলেন সদাশিব। ইয়েস, বলুন স্যার, কিভাবে হেল্প করতে পারি? আপনাদের রেকর্ড রুমে যে ছেলেটি থাকে তার সঙ্গে একটু কথা বলতে হবে। সদাশিবের ভ্রু ঈষৎ কুঞ্চিত হলেও তিনি আর কিছু জানতে চাইলেন না। বললেন, ওকে, আমি ডেকে পাঠাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই এক মধ্যবয়সী ভদ্রলোক এসে দাঁড়ালেন রিসেপশনে। সদাশিবের দিকে তাকিয়ে তিনি বললেন, আমায় ডেকেছিলেন স্যার? কৃষ্ণন, এরা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। ইনি নন, আগের দিন রেকর্ড রুমে একটি অল্প বয়সী ছেলে ছিল যে আমাকে ফুটেজগুলো পেন ড্রাইভে ভরে দিয়েছিল, তাকে চাইছি। ও, আপনি পীযূষের কথা বলছেন? ও তো এখন ছুটিতে আছে। ছুটি? আমি আর পীযূষ একই এজেন্সিতে কাজ করি, 24 ঘন্টা সার্ভেইলেন্সের কাজ, তাই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের এখানে ডিউটি থাকে। রিতাংশুর মৃত্যুর দিন কার ডিউটি ছিল? আমারই ছিল স্যার, কিন্তু তার 2 দিন আগে পীযূষ আমাকে বলেছিল এই সপ্তাহে ওকে কদিনের জন্য একটা জব ইন্টারভিউ দিতে দিল্লির বাইরে যেতে হবে, তাই এই সপ্তাহটা ও টানা কাজ করে দিয়ে ছুটি নেবে, আমি যেন ম্যানেজ করে নিই। তার বদলে গত সপ্তাহে আমার ডিউটি ও করেছিল। এরকম নিজেদের মধ্যে সুবিধা মতো ডিউটি বদলা বদলি আমরা করেই নিই, আমার আপত্তির কিছু ছিল না। এই পীযূষ কতদিন ধরে কাজ করছে? বেশি দিন না, মাস 2 হবে। খুব ভালো ছেলে স্যার, দারুণ কাজ জানে। এমনিতে ও কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পাশ করা, কেন যে এত কম মাইনের চাকরিতে জয়েন করলো কে জানে। বিবস্বানের ঠোঁটের কোণে চাপা হাসি খেলে গেল। এই পীযূষ এখন কোথায়? ছুটিতে গেছে স্যার, ছুটিতে যাবে বলেই ওই সপ্তাহে ডিউটি করেছিল। সেই তো, কাজ হয়ে গেলে আর কে পড়ে থাকে? মানে হোয়াট ইউ মিন? কিছু না, পীযূষের একটা ছবি পাওয়া যাবে? সদাশিব নিজের চেম্বারে নিয়ে গেলেন বিবস্বানদের। নিজের ল্যাপটপ থেকে সেভ করা ফাইল খুলে বের করলেন কর্মচারীদের বিবরণ। সেখান থেকে পীযূষের ছবি সহ বিবরণ বের করে ল্যাপটপটা ঠেলে দিলেন বিবস্বানের দিকে। ছবির দিকে তাকিয়ে তার মুখে হাসি ফুটে উঠল। বছর 30-এর সুপুরুষ যুবার মুখ দেখা যাচ্ছিল ছবিতে। পুরো নাম পীযূষ পাঠক।
রোহিতের দিকে ল্যাপটপটা ঠেলে দিলেন বিবস্বান। রোহিত, দেখো তো চিনতে পারো কিনা। স্যার, এ তো। চলো যাওয়া যাক। উঠে দাঁড়ালেন বিবস্বান। কলিং বেল টেপার কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে গেল। আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। হাসি হাসি মুখে অভ্যর্থনা করলেন শ্বেতা পাঠক। বিবস্বান আর রোহিত ভেতরে ঢুকলেন। পীযূষ ঘরেই ছিল। বিবস্বানদের দেখে সেও হাসি মুখে উঠে দাঁড়ালো। শ্বেতা বললেন, কফি খাবেন? পীযূষ খুব ভালো কফি বানায়, অন্তত আমার থেকে ভালো তো বটেই। হ্যাঁ, তা খাওয়াই যায়। গল্প শোনার সঙ্গে কফি হলে বেশ ভালো জমে। পীযূষ লাগোয়া রান্নাঘরে চলে গেল। শ্বেতা সোফা থেকে একটা কুশন তুলে নিয়ে কোলে নিয়ে বসলেন। বললেন, এত সময় লাগলো পুরো ব্যাপারটা বুঝতে? আপনি কিন্তু আমাদের রীতিমতো হতাশ করেছেন। তা বটে, আরও আগে বোঝাই উচিত ছিল। তবে আপনারাও ব্যাপারটা দারুণ সাজিয়েছেন। হ্যাটস অফ। শ্বেতা উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে বাউ করে বললেন, আই টেক ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট স্যার। ট্রেতে করে 4 কাপ কফি আর তার সঙ্গে প্লেটে ড্রাই ফ্রুটস এলো। রোহিত গম্ভীর মুখে বলল, আমি খাবো না। বিবস্বান কফির কাপ তুলে তাতে চুমুক দিয়ে মুখ দিয়ে আহ করে একটা তৃপ্তিসূচক শব্দ করলেন। তারপর বললেন, বেড়ে বানিয়েছ ভাই কফিটা। রোহিতের কাপটাও আমি খাবো। এবার গল্পটা শুনি। আগে আপনি কতটা কি বুঝেছেন সেটা শুনি, তারপর না হয় বাকিটা আমি বলে দেব। বিবস্বান কফির কাপে আর একটা চুমুক দিয়ে গুছিয়ে বসলেন। আপনারা ভাই বোন মিলে প্ল্যানটা দিব্যি বানিয়েছিলেন। সেই রাতে আপনি 10টার আগেই হোটেলে এসেছিলেন, সম্ভবত পেছনের দরজা দিয়ে। ওখানে ক্যামেরা নেই, দেখেছি আমি। সেখান থেকে লুকিয়ে সোজা চলে যান 4th ফ্লোরে। রিসেপশনের হেড হিসেবে ওই সুইটের একটা সার্ভিস কি আপনি বানিয়েই রেখেছিলেন। সেটা দিয়ে দরজা খুলে ঘরে ঢোকেন। আপনাকে দেখে স্বাভাবিকভাবেই বিস্মিত হন রিতাংশু। তারপর সেখানে কি হলো, কিভাবে মারলেন রিতাংশুকে, সেটা তো আপনিই ভালো বলতে পারবেন, তাই না? মারার দরকারই পড়ল না। নিজের পরিচয় দিতে ভয়ে আত্মরা হয়ে গেল লোকটা। যাতে চেঁচামেচির শব্দ বাইরে না যায় তাই ফুল ভলিউমে টিভি চালিয়ে দিয়েছিলাম। সিনেমাটা বোধহয় আগে থেকেই চালিয়ে পজ করা ছিল, তাই ওটাই চলতে শুরু করলো। তারপর রিভলভার কপালের ঠেকাতেই কাঁদতে শুরু করলো। হাতে পায়ে ধরতে যাচ্ছিল। আমি তৈরি হয়ে গিয়েছিলাম। ওকে গুলি করে মরারই প্ল্যান ছিল আমার। সাইলেন্সারও লাগানো ছিল রিভলভারে, কেউ টের পেত না। কিন্তু কিছু করার দরকারই পড়ল না। আমার হাতে রিভলভার দেখে এমনিতেই ভয়ের চোটে হার্ট অ্যাটাক করে বসলো শয়তানটা। আমিও বেরিয়ে এলাম ঘর ছেড়ে। পেছনের দরজা দিয়ে বেরিয়ে এসে আবার হোটেলের সামনের গেট দিয়ে ঢুকে রিসেপশনে বসে পড়লাম। সে তার কথা শুনতে শুনতে রোহিত যেন অবাক হতেও ভুলে গিয়েছিল। এবার সে বলল, তাহলে ফুটেজে আপনাকে দেখা গেল না কেন? বিবস্বান হেসে উঠলেন। পীযূষ হাসি মুখে ক্লাসের পড়া বলতে চাওয়ার মতো করে হাত তুলে বলল, স্যার, হিয়ার আই অ্যাম। বিবস্বান রোহিতের দিকে তাকিয়ে বললেন, তুমি এখনো বোঝনি রোহিত, এটা পীযূষের কাজ। দিদি কাজ সেরে বেরিয়ে আসার পর দ্রুত ভাই কাজে লেগে পড়ল। প্রথমেই শ্বেতার সমস্ত ফুটেজ ও ডিলিট করে দিল। তারপর ফাঁকা করিডোরে ভিডিও ক্লিপ কপি করে সেই শূন্যস্থানে পোস্ট করে দিল সে। খুব খুঁটিয়ে না দেখলে বোঝার উপায় নেই যে ফুটেজটা মফড। দারুণ কাজ করেছো পীযূষ। আমি তো প্রথমে বুঝতেই পারিনি, পরে ভালো করে দেখে মনে হলো এতটা সময়ে করিডোর দিয়ে কোনো লোক কেন যাতায়াত করছে না। সেটা মনে হতেই ভালো করে খুঁটিয়ে দেখলাম আর ফাঁকিটা ধরা পড়ে গেল। এবার বাকিটা শোনা যাক। আর কিছু বাকি নেই স্যার। আমি আর পীযূষ মিলেই খুন করেছি রিতাংশুকে।
কফিটা খাওয়া শেষ হলে আমাদের অ্যারেস্ট করতে পারেন। সে তার কঠিন কণ্ঠ শুনেও বিবস্বানের কোনো বিকার হলো না, বরং তিনি বললেন, বাকি আছে মিস শ্বেতা পাঠক, নাকি জেনিফার বলে ডাকবো? সেটাই ডাকুন, এটাই আমার বাবা মায়ের দেওয়া আসল নাম। ঋতাংশ আমাকে মলেস্ট করেছিল, আমার মডেলিং ক্যারিয়ার বরবাদ করে দিয়েছিল, তাই আমি ওকে খুন করেছি। তাই খুন করেছি। ঋতাংশ আপনাকে এখানে দেখে চিনতে পারেনি? না, একে তো মাঝে 5 বছরের বেশি সময় কেটে গেছে, তার উপর মুম্বাইয়ের ঘটনার সময় আমি উঠতি মডেল হিসেবে মেকআপে ছিলাম। পোশাক অন্যরকম ছিল, পরিবেশও ছিল আলাদা। সবচেয়ে বড় কথা, ঋতাংশ সেই সময় সম্পূর্ণ মাতাল অবস্থায় ছিল। দিল্লির হোটেলের রিসেপশনে এখানকার ইউনিফর্মে আমাকে চিনতেই পারেনিও। তাহলে ভাবুন না, উল্টে আমার সঙ্গেই ফ্লার্ট করছিল। বুঝলাম। এবার বাকি কুশীলবদের সঙ্গে পরিচয় করিয়ে দিন। আবার কোন কুশলীবের কথা জানতে চাইছেন? আর কেউ ছিল না। বিবস্বান কফির কাপে শেষ চুমুক দিয়ে কাপটাকে টেবিলের ওপর রেখে সোজা হয়ে বসলেন। তারপর নরম গলায় বললেন, জ্যোতিষ্ক উপাধ্যায়কে ঋতাংশই খুন করিয়েছিল। ড্রাইভার ইউসুফ মালিক সব স্বীকার করেছে। আপনারা তো এটাই চেয়েছিলেন, তাই না? মাথা নিচু করে ঝরঝর করে কেঁদে ফেললেন শ্বেতা। পীযূষ উঠে গিয়ে জড়িয়ে ধরল দিদিকে, বলল, আর কাঁদিস না দিদি, এতগুলো বছর ধরে তো শুধু কেঁদেই গেলি। এবার আর কান্না নয়, আমরা আমাদের কাজ করেছি। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলে চোখ মুছলেন শ্বেতা। ধরা গলায় বললেন, আগের দিনই বলেছিলাম, মাত্র 18 বছর বয়সে বিয়ে হয়েছিল আমার। স্বামী ও শ্বশুর বাড়ির লোকেদের অত্যাচার সইতে না পেরে বাবার কাছে পালিয়ে আসি, আর ফিরে যায়নি ওই বাড়িতে। আমার ডিভোর্স হয়ে যায়। বিয়ে, প্রেম এসব থেকে শ্রদ্ধা চলে গিয়েছিল। অনেক বছর পর আমার জীবনে জ্যোতিষ্ক এলো। বয়সের অনেকটা পার্থক্য সত্ত্বেও আমরা দুজনকে ভালোবাসলাম। ততদিনে বাবা মা দুজনেই মারা গেছেন। এই সংসারে ভাই ছাড়া আর কেউ ছিল না আমার। জ্যোতিষ্কের মতো মানুষ হয় না স্যার। ও আমাদের ভাই বোনের শূন্য জীবনটা ভরিয়ে দিয়েছিল। আবার নতুন করে একবার হাসি আনন্দ ফিরে এসেছিল আমার জীবনে। তারপর ছোট থেকেই আমার স্বপ্ন ছিল অভিনেত্রী হব, কিন্তু জীবন আমাকে সম্পূর্ণ অন্য পথে নিয়ে গিয়েছিল। আমি খুব রক্ষণশীল পরিবারের মেয়ে। বাবা মা বেঁচে থাকতে কোনোদিনই চাননি আমার নিজের কোনো ক্যারিয়ার হোক। আত্মীয় স্বজন ডিভোর্সি বলে আমাকে এড়িয়ে যেত। কিন্তু জ্যোতিষ্ক বলল, কেন নিজের স্বপ্ন পূরণ করবে না তুমি? নিশ্চয়ই করবে। হ্যাঁ, ওই আমাকে মুম্বাইয়ে নিয়ে গিয়েছিল। জেনেছিলাম সুপারস্টার ঋতাংশু ওর বাল্যবন্ধু, ওর বোনের স্বামী। ঋতাংশুর সঙ্গে ওই আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল। ঘুরে ঘুরে প্রযোজকদের কাছে ওই আমার পোর্টফোলিও জমা করেছিল। আমিও টুকটাক একটা দুটো করে প্রজেক্ট পাচ্ছিলাম। আত্মবিশ্বাস বাড়ছিল। মডেলিংয়ের দুনিয়ায় আমার পরিচয় বদলে গেল, নতুন নাম হলো জেনিফার। ভালোই চলছিল। এমন সময় ডাক পড়লো একটা বেশ বড় অ্যাড এজেন্সি থেকে। একটা নামি ব্র্যান্ডের অ্যাড শ্যুট হবে, আর সেখানে আমার বিপরীতে ঋতাংশ অভিনয় করবে। জানেন, এটা শোনার পর থেকে না উত্তেজনা আনন্দে অস্থির হয়ে উঠেছিলাম একেবারে। দিল্লিতে ফোন করে জ্যোতিষ্ককে, ভাইকে বলতে বলতে আনন্দে কেঁদে ফেলেছিলাম। জ্যোতিষ্ক বলেছিল, আমি তোমাকে সফল দেখতে চাই, সেদিনের জন্য আমি অপেক্ষা করে থাকবো। আর আমাদের সমস্ত স্বপ্ন ভেঙে তছনছ করে দিয়েছিল সতারটা। সেদিন কোনো রকমে নিজের সম্মান বাঁচিয়ে মেকআপ ভ্যান থেকে বেরিয়ে এসেছিলাম আমি। কিন্তু
ঋতাংশু নিজের প্রভাব কাটিয়ে ইন্ডাস্ট্রি থেকে আমাকে মুছে দিল। অথচ আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, কিন্তু জ্যোতিষ্ক আর ভাইয়ের কথা ভেবে থমকে গিয়েছিলাম। জ্যোতিষ্ক কি করেছিলেন? জ্যোতিষ্ক খুব রেগে গিয়েছিল। এমনিতেও ওদের দুজনের সম্পর্ক খুব একটা মধুর ছিল না। ঋতাংশু অর্চনার ওপর খুব অত্যাচার করতো, তার গায়ে হাত তুলত, মেয়েদের নিয়ে যথেচ্ছ ফুর্তি করতো নিজের স্ত্রী আর মেয়ের সামনে। বোনের মুখ চেয়ে জ্যোতিষ্ক এতদিন চুপ করেছিল, কিন্তু আমার সঙ্গে ঘটনাটা ঘটার পর ও ঋতাংশুকে ফোন করে হুমকি দিয়েছিল। বলেছিল মিডিয়ার সামনে সুপারস্টার ঋতাংশু সচদেবের মুখোশ খুলে দেবে, আর সেটা আটকাতে ইউসুফকে দিয়ে ওকে খুন করিয়ে দিয়েছিল ঋতাংশু। এতদিন ধরে অপেক্ষা করেছে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। আজ আমার কাজ শেষ। নিন আমাকে অ্যারেস্ট করুন স্যার। কলিং বেলটা বেজে উঠল তখনই। শ্বেতা আর পীযূষ মুখ চাওয়াচাওয়ি করলেন। বিবস্বান বললেন, দরজা খুলুন। আপনাদের গল্পের অন্য কুশীলবদের নাম আপনি না নিলেও আমি তো জেনেই গেছি। তাদেরই কেউ এলেন বোধ হয়। এখানে আসার আগে সকলকেই আমি ফোনে জানিয়েছি। পীযূষ উঠে দরজা খুলতেই অর্চনা সচদেব এসে ঘরে ঢুকলেন। বিবস্বান উঠে দাঁড়িয়ে বললেন, ভাগ্যিস আপনি এখনো মুম্বাই ফিরে যাননি। বসুন বসুন। অর্চনা কোনো কথা না বলে চেয়ার টেনে তাতে বসলেন। আপনি সেদিন ঋতাংশুর ঘরে ওকে গুলি করে মারতে যাননি, সেটা ভয় দেখিয়ে হার্ট অ্যাটাক করানোর উদ্দেশ্য নিয়েই গিয়েছিলেন আপনি। আর ঋতাংশুর হার্টের অবস্থা আপনাকে জানিয়ে এই প্ল্যানে সাগ্রহে অংশ নিয়েছিলেন অর্চনা, কি তাই তো ম্যাম? হ্যাঁ, আমার জীবনটা নরক করে দিয়েছিল ঋতাংশু। ও প্রথমে আমাকে প্রেম নিবেদন করেছিল, আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম। তাতেই ওর পৌরষ আহত হলো। জোর করে তুলে বিয়ে করেছিল আমাকে। আর আমার বাবাও মেয়ের জন্য ন্যায় চাইলেন না, বরং পারিবারিক সম্মানের কথা ভেবে বিয়েটা মেনে নিলেন। অথচ আমার প্রতি ওর মোহ বিয়ের বছর খানেকের মধ্যেই ঘুচে গেছিল। কিন্তু আমি কোথায় যেতাম? হ্যাঁ, ততদিনে নিজের শরীরের ভেতর আর একটা প্রাণের অস্তিত্ব টের পাচ্ছিলাম। যত দিন গেছে নির্যাতনের পরিমাণও বেড়েছে, বই কমেনি। সব সহ্য করে নিয়েছিলাম, সব। কিন্তু যখন জানতে পারলাম ঋতাংশু আমার দাদাকে খুন করিয়েছে, আর সহ্য হলো না, একদম সহ্য হলো না। সেই থেকেই সুযোগ খুঁজছিলাম কিভাবে বদলা নেওয়া যায়। কথার মাঝখানে আবার কলিং বেল বেজে উঠল। পীযূষ উঠে দাঁড়িয়ে দরজা খুললে বিশাল দ্বিবেদী ঘরে ঢুকলেন। উঠে দাঁড়িয়ে বিবস্বান বললেন, আরে আসুন আসুন। অর্চনা ম্যাম তার ভাগের গল্পটা আমাদের শুনিয়েছেন, এবার কিছুটা আমি বলি। বিশাল গম্ভীর মুখে মাথা নাড়লেন। মিসেস সচদেব সুযোগ খুঁজছিলেন, কিন্তু কিভাবে কাজটা হবে। তখনই বছর দেড়েক আগে দিল্লিতে পুরনো স্কুলের শতবর্ষ উপলক্ষে আমন্ত্রণ পেয়ে এখানে এলেন ঋতাংশু। মিস্টার দ্বিবেদীর সঙ্গে দেখাও হলো তার। অন্য কেউ হলে ঋতাংশু কেমন ব্যবহার করতেন জানা নেই, কিন্তু ততদিনে মিস্টার দ্বিবেদী একজন হেভিওয়েট রাজনৈতিক নেতা, ফলে পুরনো সখ্য নতুন করে জমে উঠল। আর ঋতাংশুর সূত্রে মিস্টার দ্বিবেদীর আবার নতুন করে আলাপ হলো মিসেস অর্চনা সচদেবের সঙ্গে। কিন্তু বিশালের দিকে ঘুরে বিবস্বান বললেন, গল্পের ঠিক এই জায়গায় এসে আমার না কিছু কনফিউশন আছে, তাই এখানটা আপনি বলে দিলেই ভালো হয় মিস্টার দ্বিবেদী। বিশাল মুখ তুলে অর্চনার দিকে তাকালেন। অর্চনা ধীরে ধীরে মাথা নাড়লেন। জ্যোতিষ্ক শুধু ঋতাংশুর নয়, আমারও বন্ধু ছিল। ছোটবেলায় একই পাড়ায় বাড়ি ছিল আমাদের, একই সঙ্গে বড় হয়েছি। ওদের বাড়িতে ছোট থেকে অনেকবার গেছি আমি। অর্চনাকেও ছোট থেকে চিনি। আমরা কখনো একে অন্যকে বলিনি যে ভালোবাসি। দুজনেই মনে মনে জানতাম একদিন আমরা এক হবই না, কিন্তু ঋতাংশু সেটা হতে দিল না।
অর্চনাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করলো। আমি অর্চনার বাবার হাতে পায়ে ধরেছিলাম যাতে রিতাংশুর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অর্চনাকে ফিরিয়ে আনা হয়। ওরা আমার কথা শোনেনি। ওদের কাছে তখন পরিবারের সম্মান মেয়ের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এরপর অর্চনার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ ছিল না। জ্যোতিষ্ক আমাদের ব্যাপারে জানতো। ওই আমাকে বলেছিল, কিছু যখন আর হবার নেই, আমার উচিত অর্চনা যাতে সুখী হয় সেটা দেখা। তাই আমি সরে এসেছিলাম ওর জীবন থেকে। অনেক বছর এভাবেই কেটে গেছিল। আমি অন্য কাউকে বিয়ে করিনি। অর্চনাকে আমি 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 ভুলতে পারিনি। তারপর রিতাংশু দিল্লিতে এলো। ও আমার আর অর্চনার ব্যাপারটা জানতো না। ওর সূত্র ধরেই আবার অর্চনার সঙ্গে যোগাযোগ হলো আমার। তখনই কি এই পরিকল্পনাটা দানা বাঁধলো আপনাদের মনে? মিডিয়ার দৌলতে রিতাংশুর লামপট্ট আর স্ত্রীর ওপর নির্যাতনের খবর আগেই কানে এসেছিল। জ্যোতিষ্ক ততদিনে আর নেই। সে তার মুখে সব শুনেছিলাম আগেই। অর্চনার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলাম রিতাংশু সচদেবের বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। তখন থেকেই সুযোগের অপেক্ষায় রইলাম আমরা। তারপর এর মধ্যেই অর্চনা একদিন জানালো ইউসুফের কথা। ইউসুফ ব্ল্যাকমেল করছিল রিতাংশুকে। ওদের ফোনের কথোপকথন শুনে ফেলেছিল অর্চনা। ইউসুফকে টাকা দেওয়ার জন্য দিল্লিতে আসবে রিতাংশু। সঙ্গে সঙ্গে আমাদের প্ল্যান ঠিক করে ফেললাম। আমি ওকে পরামর্শ দিলাম হোটেল রয়্যাল ক্যাপিটালে ওঠার জন্য। রিতাংশু সেটা মেনে নিল। ভয় ছিল একটাই যে শ্বেতাকে ও চিনে না ফেলে। কিন্তু দেখা গেল ওর চিনতে পারল না। আমরা শুধু একে খুন করতে চাইনি, তার সঙ্গে আমরা জ্যোতিষ্কের জন্য ন্যায় বিচার চেয়েছিলাম পুলিশ তদন্ত করে জ্যোতিষ্কের খুনিকে অ্যারেস্ট করুক। তাই নকল জ্যোতিষ্কের প্রয়োজন পড়ল, যাতে ইউসুফের আঙিলটা পুলিশ বিচার করে। কিন্তু জ্যোতিষ্ক উপাধ্যায় নামটা শোনার পরেও রিতাংশু লোকটাকে নিজের ঘরে কি করে অ্যালাউ করলেন? এটাও বুঝলে না? আগন্তুক মোটেই জ্যোতিষ্ক উপাধ্যায় নাম বলেননি। সব প্রি প্ল্যান্ড ছিল, তোমার ভাষায় সাজানো। আগন্তুক দাড়ি গোঁফ লাগিয়ে এসেছিলেন, সেটা তাকে আগে থেকেই চিনতেন। তিনি ফোনে রিতাংশুকে ভিজিটারের সত্যিকারের পরিচয়ই দিয়েছিলেন। ভিজিটারও সেলিব্রিটি, তাই দাড়ি গোঁফের ব্যাপারটাতে সন্দেহ করেননি রিতাংশু। একবার নয়, পরপর 2 দিন ভিজিটার এলেন। সেটা কিন্তু ভিজিটার্স লগবুকে তার নাম লিখে রাখলেন জ্যোতিষ্ক উপাধ্যায়। পুরো নাটকটাই করা হয়েছিল যাতে পুলিশ নতুন করে জ্যোতিষ্কের মৃত্যু রহস্যের ভেতরে ঢোকে, তাই তো? মাথা নেড়ে সায় দিলেন বিশাল। আগন্তুকের নামটা বলবেন? বলেই বিবস্বান হাত তুলে সবাইকে আশ্বস্ত করলেন। থাক, আমি বলি। তিনি উপেন্দ্র রাজপুত। এই গল্পে তার ভূমিকা শুধু এটুকুই, তাই তো? সকলে চুপ করে রইল। শুধু বিশাল দ্বিবেদী মাথা নাড়লেন। বিবস্বান মৃদু হেসে মাথা নাড়াতে নাড়াতে বললেন, চমৎকার পরিকল্পনা। রিতাংশুর হার্টের অবস্থা খুবই খারাপ ছিল। এই অবস্থায় প্রথমেই তাকে দ্য কনজুরিং দেখতে বলা হলো। কিছুক্ষণ ছবিটা দেখে হয়তো রিতাংশু ভয় পেয়ে টিভিটা বন্ধ করে দিয়েছিলেন। এরপর শ্বেতা আসল পরিচয় দিলে রিতাংশু আরও বেশি ভয় পেয়ে যান। তারপর রিতাংশুর কপালে রিভলভার ধরে গুলি চালানোর অভিনয় করতেই আর নিজেকে সামলাতে পারেননি রিতাংশু। প্ল্যান বিও তৈরি ছিল হয়তো আপনাদের, হার্ট অ্যাটাক না হলে গুলি, একেবারে ধাপে ধাপে কাজ, তাই তো? শ্বেতা উঠে দাঁড়িয়ে 2 হাত সামনে বাড়িয়ে দিয়ে বললেন, কোর্টে স্বীকার করে নেব আমি খুন করেছি, তবে আর কেউ আমার সঙ্গে ছিল সেটা স্বীকার করব না। নিন, অ্যারেস্ট করুন আমায়। বিবস্বানও উঠে দাঁড়ালেন। রিতাংশু সচদেবের স্বাভাবিক মৃত্যু হয়েছে। ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছেন তিনি। এও এক কনজিউরিং। পুরনো পাপ এভাবেই ভেলকি দেখায়। কেস অনেক আগেই ক্লোজড। রোহিত, ওঠো। বালিয়া থেকে ইউসুফকে দিল্লিতে আনার ব্যবস্থা করতে হবে। জ্যোতিষ্ক উপাধ্যায় হত্যার চার্জশিটটা এবার আমি বানাবো। শুনছিলে দ্য কনজিউরিং, কাহিনী সমজা দাস। বিবস্বানের ভূমিকায় শঙ্খ, রোহিতের ভূমিকায় রণদীপ, শ্বেতার ভূমিকায় অধ্যায়, অর্চনার ভূমিকায় দিতিপ্রিয়া, বিশালের ভূমিকায় কৌশিক, পীযূষ ও ত্রিপাঠীর ভূমিকায় ঋদ্ধি, রূপেন্দ্রের ভূমিকায় ইন্দ্রনীল, জিগ্নেশ ও কৃষ্ণানের ভূমিকায় পার্থ ও শাম্ভবীর ভূমিকায় বর্ণিশা। অন্যান্য চরিত্রে কৌশিক ও বর্ণিশা।
শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি ঋদ্ধি, নির্দেশনা অনুভব, নাট্যরূপ দিশানি, বিশেষ সহযোগিতা ও সূত্রধর আমি লিও, পোস্টার ম্যাজিক ক্রেয়ন্স। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প তা জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং সবার সঙ্গে শেয়ার করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার আমাদের দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্পে। টিম থ্রিলার ল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল অফুরান ভালোবাসা। সবাই ভালো থেকো, ভয় থেকো।